আসসালামু আলাইকুম। সপ্তম নিবন্ধনের পরীক্ষার প্রশ্ন এবং সলভিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বিগত সালে গবেষণায় করে দেখেছি যে এই পর্যন্ত প্রশ্ন পরীক্ষাতে আসতে দেখা যায় যে কোনো ধরনের পরীক্ষার প্রশ্নের মধ্যে। আর এই জন্য আপনাদেরকে আমরা বিগত সালের প্রশ্নগুলোর প্রতি বেশি গুরুত্ব দেই এবং এগুলোই আপনাদের ধরে ধরে পড়তে বলি, অথবা আপনাদেরকে অনেক সময় সাজেস্ট করি আমরা যে একটা প্রশ্ন ব্যাংক দেখে যান। আপনার যদি সময় কম থাকে অবশ্যই বিগত সালের প্রশ্নগুলোকে এ টু জেড দেখে যেতে হবে এবং ব্যাখ্যাটা যদি জানেন তাহলে আপনার আর ভয় নেই। কারণ বিগত সালের প্রশ্ন হুবহু কখনো আসে না, আসলেও খুব কম। কিন্তু বিগত সালের ওই প্রশ্ন, ওই টপিক থেকে প্রশ্ন আসে অনেক অনেক গুণ বেশি। সেই জন্য আপনাকে এই বিগত সালের প্রশ্নকে গুরুত্ব দিয়ে তারপরে পড়াশোনা শুরু করতে হবে। কারণ আপনি অনার্স করেছেন, ডিগ্রি করেছেন, ইন্টারমিডিয়েট পাশ করেছেন বা মাস্টার্স করেছেন, এখন তো বুঝতে পেরেছেন কোন বিষয়গুলো আপনাকে পড়তে হচ্ছে, কোন বিষয়গুলো বাদ দিতে হচ্ছে। তাহলে এখন একবারে যে আপনাকে প্রথম থেকে শুরু করতে হবে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনাকে প্যাটার্নটা জানতে হবে, কোন ধরনের প্রশ্নের প্যাটার্ন, মানে কিভাবে প্রশ্নটা তৈরি করা হয়। তো এই জন্য আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, বিগত সালের প্রশ্নগুলো আমাকে শেষ করতে হবে। তা আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি আজকের এই ক্লাসে। যারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সাথে সাথে আপনাদের এই আমার এই ক্লাসের মধ্যে যারা যুক্ত হয়েছেন তারা ক্লাসটি শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন এটাও জানিয়ে দেন। ক্লাসটা শেয়ার করে অবশ্যই শেয়ার ডান লিখবেন। পেইড ক্লাস কখন থেকে শুরু হবে এক ভাই প্রশ্ন করেছেন। অবশ্যই ভাইয়া, পেইড ক্লাস শুরু করছি আমরা আজ রাত 9টা থেকে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের অনেকেই জয়েন করে ফেলেছেন, অনেকেই অলরেডি জয়েন করেছেন। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভে, তাদের প্রত্যেককে বলবো দ্রুতই শেয়ার করতে হবে ক্লাস। আমি 1 মিনিট সময় দিব, এই সময়ের মধ্যে আপনারা শেয়ার করে ডান লিখবেন। আর 2 নাম্বার হলো আপনারা কে কোথা থেকে দেখেছেন সে জেলার নামটা লিখবেন, জেলা বা উপজেলা। নেত্রকোনা থেকে, বগুড়া থেকে দেখছেন, ঢাকা থেকে দেখছেন, বরিশাল থেকে, নারায়ণগঞ্জ থেকে দেখছেন আমাদেরকে, তারপরে ঢাকা 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 থেকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা যেখান থেকে দেখেছেন প্লিজ ক্লাসটি শেয়ার করতে হবে। তাহলে আমি আজকে এই ক্লাসটিতে আপনাদেরকে যেটা উপহার দিতে যাচ্ছি সেটা হচ্ছে সপ্তম নিবন্ধনে আসা প্রশ্নগুলো। আমাদের দেখতে হবে যে সপ্তম নিবন্ধনে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো কেমন ছিল, কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে এবং এই টপিকগুলো থেকে আবার কিভাবে প্রশ্ন আসতে পারে, এই বিষয়গুলো এখন আমি আপনাদেরকে জানাবো। স্যার, জেনারেল আর সাবজেক্টিভের উপর একটু বলেন। আচ্ছা, জেনারেল এবং সাবজেক্টিভ নিবন্ধনে NTRCA এখানে দুইটা ওয়ে প্রশ্ন করা হয়, দুইটা সিস্টেমে প্রশ্ন করা হয়। একটা হচ্ছে জেনারেল, মনে রাখবেন এই যে জেনারেল, এই জেনারেলে আপনাকে 100 নাম্বারে প্রশ্ন করা হবে। আর একটা হচ্ছে সাবজেক্টিভ, এই যে সাবজেক্টিভ, এই সাবজেক্টিভে আপনাকে 100 নাম্বারে প্রশ্ন করা হবে। অর্থাৎ দুইটা জায়গা থেকে আপনাকে প্রশ্ন করা হবে। জেনারেলে যে সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হলো জিকে, তারপরে ম্যাথ, তারপর হচ্ছে ডেইলি সায়েন্স। এই 5টা বিষয় থেকে আপনার জেনারেলের প্রশ্ন হবে। আর সাবজেক্টিভের প্রশ্ন হবে আপনি ইন্টারমিডিয়েটে যে গ্রুপে পড়াশোনা করেছেন ওখান থেকে, অথবা আপনি যে সাবজেক্টে অনার্স বা মাস্টার্স করেছেন ওই সাবজেক্ট থেকে। তার মানে এটা হচ্ছে বিষয় ভিত্তিক। এই যে বিষয় ভিত্তিক আপনাকে MCQ আকারে 100টা প্রশ্ন করবে। আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান হয়ে থাকেন রাষ্ট্রবিজ্ঞান থেকে, অথবা আপনি যদি সমাজ কল্যাণ থেকে করে থাকেন, অথবা ইতিহাস থেকে আপনি অনার্স মাস্টার্স করে থাকেন, ওখান থেকে আপনার প্রশ্নগুলো হবে। সুতরাং এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, কারণ একবারে ডিপ থেকে প্রশ্ন করবে না। ভাষা ভাষা যে বিষয়গুলো আপনি অনার্স মাস্টার্সে পরীক্ষা দিয়েছেন একবার কমন বিষয়গুলো থেকে প্রশ্ন করা হবে। ধরেন আপনি ইংলিশে পড়েন, অনার্স করেছেন ইংলিশে, মাস্টার্সও ইংলিশে করেছে, তাইলে ইংলিশে প্রশ্নগুলো আসবে সাহিত্য কেন্দ্রিক। আর গ্রামার কেন্দ্রিকও আসতে পারে, তবে সাহিত্য কেন্দ্রিক বেশি আসবে। যেমন সাহিত্য কেন্দ্রিক যদি হয় তাহলে আসবে শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, ওয়ার্ডসওয়ার্থ, অথবা PB শেলি, হ্যাঁ, তারপর স্যামুয়েল টেইলর কলরিজ, এই কয়েকজন
বিখ্যাত রাইটার থেকে আপনার প্রশ্নগুলো বেশি আসবে, অথবা আপনি যদি বাংলার হয়ে থাকেন তাও আপনার সাহিত্য থেকে প্রশ্ন আসবে, ম্যাথমেটিক্স হয়ে থাকেন একবার সহজ সরল অঙ্ক আসবে যেগুলো আপনারা 6, 7, 8, 9, 10-এ করেছেন। ঠিক আছে, একবার ডিপ থেকে আপনাকে প্রশ্ন করা হবে না। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, আল্লাহর উপর ভরসা করে পড়াশোনা শুরু করেন। আমি আপনাদেরকে এখন যেটা পড়াবো সেটা হচ্ছে সপ্তম নিবন্ধনে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো। ওকে, আমরা শুরু করছি আল্লাহর নামে। বলেন আপনারা রেডি কিনা? আপনারা কি রেডি? ওকে, আপনারা রেডি তাই তো? তাহলে আমি ক্লাস শুরু করে দিলাম। হ্যাঁ, বিসমিল্লাহ। তাহলে আমি আমার প্রথম যে প্রশ্নটা শুরু করব সেটা হলো, দেখেন এই প্রশ্নটা এসেছে 2011 সালে সপ্তম নিবন্ধন পরীক্ষা হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? কে জাতীয় সংসদের আহ্বান করেন? নির্বাচন হওয়ার পরপরই জাতীয় সংসদ আহ্বান করেন প্রধানমন্ত্রী নাকি স্পিকার নাকি রাষ্ট্রপতি নাকি প্রধান বিচারপতি? এই প্রশ্নটা যেহেতু খুবই পরিচিত এবং কয়েকবার এসেছে, তাই আপনারা নিশ্চিত পারবেন এটা। দেখি বলেন, আপনারাই বলেন, দেখি আপনারা অ্যান্সার করেন, রিপ্লাই দেন, বেঁকে যান। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কোনটা হবে সঠিক? সেটা হচ্ছে রাষ্ট্রপতি, তাই তো? থ্যাংক ইউ। অনেকেই অ্যান্সার করে ফেলেছেন, অনেকেই সঠিক অ্যান্সার করেছেন, সঠিক অ্যান্সার করেছেন। ক্লাসটি শেয়ার করতে হবে, হ্যাঁ, ক্লাসটি শেয়ার করতে হবে। রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেন, তার আরো কি কি ক্ষমতা রয়েছে? ক্ষমতা, আরো ক্ষমতা, তাহলে আরো ক্ষমতা কি কি আছে? যেমন তিনি সংসদে প্রথম ভাষণ দেন, সংসদে প্রথম ভাষণ দেন যিনি, তিনি হচ্ছেন কে? রাষ্ট্রপতি। তারপরে সংসদ স্থগিত করেন, তাহলে সংসদ স্থগিত করেন কে? রাষ্ট্রপতি। তারপরে 60 জন হলে সংসদের যাত্রা শুরু করেন বা আহ্বান করেন। তাইলে সংসদে যে কোরাম হয়, এই কোরামটা হয় কতজনকে নিয়ে? কোরাম হয় সংসদের মধ্যে 60 জন এমপিকে নিয়ে কোরাম হয়, অর্থাৎ 60 জন ব্যতীত সংসদের যাত্রা শুরু হয় না। তারপরে স্থগিত করতে পারেন, আহ্বান করতে পারেন যিনি, তিনি হচ্ছেন এই রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতির মেলা ক্ষমতা। আর এই যে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী হচ্ছে মন্ত্রিসভার প্রধান। তাহলে যদি পরীক্ষাতে আসে এই যে মন্ত্রিসভার প্রধান কে, তাহলে মন্ত্রিসভার প্রধান যিনি, তিনি হলেন প্রধানমন্ত্রী। আর যদি বলি স্পিকার, ওনার পাওয়ারটা কি? স্পিকারের পাওয়ার হচ্ছে তিনি সংসদের সভাপতি। তাহলে সংসদের সভাপতিটা কে? সংসদের সভাপতি যিনি, তিনি হচ্ছেন স্পিকার। ঠিক আছে, সংসদের সভাপতি হলেন স্পিকার, সংসদের আহ্বান করেন, স্থগিত করেন রাষ্ট্রপতি, আর মন্ত্রণালয়ের প্রধান যিনি, তিনি হলেন প্রধানমন্ত্রী। তো এই যে বিষয়, মানে সবগুলো মন্ত্রণালয়ের বা মন্ত্রিসভার, আর একটা একটা মন্ত্রণালয় যদি বলা হয় তাহলে সংশ্লিষ্ট মন্ত্রী হলো প্রধান। ধরেন দুর্যোগ মন্ত্রণালয়, এটার প্রধান হচ্ছে দুর্যোগ মন্ত্রী। ধরেন অর্থ মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয়ের প্রধান যিনি, তিনি হচ্ছেন অর্থমন্ত্রী, এরকম আর কি। জুনিয়র শিক্ষকে কত মার্কস এর পরীক্ষা হবে? 200 নাম্বারে হবে, 200 নাম্বারে। হ্যাঁ, শপথ পাঠ করেন, অধ্যাদেশ জারি করেন, তিনি কে? তিনি হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। এবার দেখি 2 নাম্বার প্রশ্ন কি আসছে পরীক্ষাতে। 2 নাম্বার প্রশ্নটা এসেছে, মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? তাইলে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
তাহলে বলেন তো মুজিবনগর, এই জন্য ম্যাপটা দেখে দেখে, মানচিত্রটা দেখে দেখে যদি পড়তে পারেন আজীবন মনে থাকবে। তাহলে মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? তাহলে আমরা জানি 1971 সালে যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, সেই সরকারটা মূলত পরিচালিত হয়েছিল 8 নং সেক্টরের অধীন থেকে। 8 নং, কে কে পেরেছেন? প্রাইমারি শিক্ষকের পরীক্ষা কবে হবে? এপ্রিলে। এপ্রিলে, ঠিক আছে, প্রাইমারি এপ্রিলে হবে। সাধারণ জ্ঞানের পরিবর্তে সাধারণ বিজ্ঞান থাকবে এবার। না না, সাধারণ বিজ্ঞান থাকবে। কে বলছে? সাধারণ বিজ্ঞানও থাকবে, সাধারণ জ্ঞানও থাকবে। তারপরে কোর্সে ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলাম। আচ্ছা, যারা যারা নক দিয়েছেন, আজকে আমাদের কোর্সের সর্বশেষ ভর্তি চলছে, আপনারা ভর্তি হয়ে যান। এই সম্পর্কে আমি আরো পরে বলবো, ক্লাস করতে থাকেন। আচ্ছা, তাহলে 8 নং সেক্টর আর 2 নং সেক্টরের অধীনে ছিল আজকের যে ঢাকা। তাহলে মনে রাখবেন, এই যে ঢাকা, এটা হচ্ছে 2 নং সেক্টরের অধীনে ছিল। আর যেটা হচ্ছে নৌ সেক্টর, মনে রাখবেন, এই যে নৌ সেক্টর, এটা হচ্ছে 10 নং সেক্টরের অধীনে ছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে কি 11 নং, যেটা 11 নং, এটা কোনটা? ময়মনসিংহ না? তাহলে এই সেই ময়মনসিংহ, এটা হচ্ছে 11 নং সেক্টরের অধীনে ছিল। তো এইভাবে সেক্টরগুলোকে আপনাকে ভালো করে মুখস্থ করতে হবে, কারণ এই সেক্টর থেকে আপনার 1 নাম্বার থাকে। ঠিক আছে, 1 নাম্বার যেহেতু সেক্টর থেকে থাকবে, তাই ভালো করে এই সেক্টরগুলো উপরে নেবেন। ঠিক আছে, তারপরে প্রশ্ন আসতে পারে সাবসেক্টর কয়টি? সাবসেক্টর। আবার পরীক্ষা আসতে পারে মোট সেক্টর কয়টি? তাহলে একটা হচ্ছে সাবসেক্টর আর একটা হচ্ছে মোট সেক্টর। যখন সাবসেক্টর বলা হবে তখন হবে 64টি, আর যখন মোট সেক্টর বলা হবে তখন হবে 11টি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনার পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। তাহলে 1971 সালের এই যে সেক্টর 11টি, এটা মূলত ভাগ করা হয়েছিল কবে? মনে রাখবেন, ভাগ করা হয় 18 এপ্রিল 1971 সালে। 18 এপ্রিল 1971 সালে 11টি সেক্টরে বাংলাদেশকে ভাগ করেছিলেন তৎকালীন সময়কার সরকার। ঠিক আছে, অর্থাৎ শপথ গ্রহণের পর দিন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নির্দেশনায় এই সরকারটা গঠিত হয়েছিল। ঠিক আছে, এবং সরি, সরকার গঠন না, মানে 11টা সেক্টর গঠিত হয়েছিল যুদ্ধ করার সুবিধার্থে। তো এই 11টা সেক্টরের মধ্যে আপনারা গুরুত্ব দিবেন 1 নং সেক্টর। এখন কেন গুরুত্ব দিবেন এটা যদি আপনি না বুঝেন, তাহলে আপনার আর পড়াশোনার দরকার নেই। তাহলে 1 নং সেক্টর, যে সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা ছিল চট্টগ্রামে। তো এই কারণে 1 নং সেক্টরটা গুরুত্বপূর্ণ। তো এই জন্য সেক্টরগুলো ভালো করে পড়বেন মুক্তিযুদ্ধ পার্ট থেকে। প্রশ্ন যদি কমন পেতে চান তাহলে, আর হচ্ছে অস্থায়ী সরকারটা পড়বেন। অস্থায়ী সরকার থেকেও কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে। নিবন্ধন করতে পারবে না, এবার নাকি এইচএসসি পাশে নিবন্ধন করতে পারবে না। জি, এরকম একটা নির্দেশনা আসতেছে, এখনো ফাইনাল হয়নি। ঠিক আছে, যারা এইচএসসি পাস করেছে তারা হচ্ছে ভর্তি হতে পারবে না, এরকম একটা আলোচনা চলছে। আচ্ছা, 3 নং প্রশ্ন, ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ঢাকা বাংলাদেশের রাজধানী একসময় ছিল না। ঢাকার গঠন হয়েছে, ব্যবসা বাণিজ্যের জন্য উন্মুক্ত হয়েছে, কিন্তু এই ঢাকাটা রাজধানী হয়নি অনেক দিন পর্যন্ত। তো ঢাকাটা রাজধানী কোন সুবেদারের আমলে হয়েছে? সেটা হচ্ছে প্রথম সুবেদারের আমলে। তাহলে প্রথম সুবেদার নিয়োগ দেওয়া হয়েছে কবে? 1608 সালে। ঠিক আছে, অর্থাৎ এই যে মুঘল শাসন আমল, মুঘল শাসন আমলে বাংলার নাম কি ছিল জানেন? সুবা বাংলা। সুবা বাংলা, এই যে সুবা বাংলা। এই জন্য পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে কোন সুবেদারের শাসন আমলে বাংলায় প্রথম রাজধানী করা হয়েছিল। তাহলে 1608 সালে আমরা জানি ইসলাম খানকে প্রথম সুবেদার নিয়োগ। তাহলে প্রথম সুবেদার, তাহলে দেখুন তো, প্রথম সুবেদার নিয়োগ দেয়া হয় কবে? সেটা হচ্ছে 1608 সালে।
এর 2 বছর পরে 1610 সালে রাজধানী ঘোষণা। তাহলে ঢাকাকে রাজধানী ঘোষণা, তাহলে ঢাকাকে রাজধানী ঘোষণা ইসলাম খান কর্তৃক। তাহলে এই যে ইসলাম খান, তিনি কি করেছেন? ঢাকাকে রাজধানী ঘোষণা করেছেন। তার মানে আপনারা যে অ্যান্সার করেছেন সেটা সঠিক। তাহলে অ্যান্সারটা সঠিক হচ্ছে ইসলাম খান, যিনি হচ্ছেন বাংলার প্রথম সুবেদার ছিলেন। অর্থাৎ তখন তো বাংলা একটা রাজ্য ছিল, তখন মুঘল আমলে রাজ্যকে বলা হতো সুবা। রাজ্যকে কি বলা হতো? সুবা। আর এই সুবার যিনি প্রধান তাকে বলা হতো সুবেদার। তখন এই সুবেদার ছিলেন ইসলাম খান, বাংলার প্রথম সুবেদার ছিলেন ইসলাম খান। তিনি সর্বপ্রথম এই ঢাকাকে রাজধানী ঘোষণা করলেন। তো ঢাকাকে রাজধানী ঘোষণা করে ঢাকার নাম রাখলেন তার যিনি গুরু ছিলেন জাহাঙ্গীর। এই জাহাঙ্গীরের নামে জাহাঙ্গীরনগর। অর্থাৎ ঢাকার রাজধানী করা হয়েছে, তবে ঢাকার নাম চেঞ্জ করে ওই রাজধানীর নামটা হয়েছিল জাহাঙ্গীরের নগর। কারণ তখন এই ভারতবর্ষের মুঘল সম্রাট ছিল জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর, যিনি ইসলাম খানকে বাংলার সুবেদার বা সরকার প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে ক্লিয়ার না? এবার দেখি আপনাদের কাছে আমার প্রশ্ন, ঢাকা কয়বার রাজধানী করা হয়েছে? ঢাকাকে মোট কতবার রাজধানী করা হয়েছে? দিলেও পড়ছে না স্যার, অ্যান্সার দিলেও পড়ছে না। বুঝতে পারছি না আপনার কথা। আচ্ছা, ও সবার নাম পড়ছি না, তাই তো? ঐশী দেবী, তারপর হচ্ছে রিনা আক্তার। আসলে সবার পড়াটা জরুরি না, আপনি অ্যান্সার করাটা হচ্ছে জরুরি। ঠিক আছে, অ্যান্সার করাটা হলো আপনার জরুরি। তাহলে এটা ক্লিয়ার? বলেন কয়বার রাজধানী হয়েছে এ পর্যন্ত ঢাকা? কয়বার রাজধানী হয়েছে? 5 বার। 5 বার। যারা 5 বার বলেছেন তাদেরটা সঠিক হয়েছে। এবার দেখেন সপ্তম নিবন্ধনে এই প্রশ্ন, বাংলাদেশের মোট আয়তনের কত শতাংশ বা কত ভাগ বনভূমি আছে? তাহলে কত ভাগ বনভূমি আছে এটা আপনার কাছে প্রশ্ন করেছে। 29 ভাগ নাকি 19 ভাগ, 17 ভাগ নাকি 23 ভাগ? করেন। বনভূমি, তাই না? মনে রাখবেন একটা দেশে বনভূমি থাকা উচিত 25%, অর্থাৎ মূল ভূখণ্ডের 25 ভাগ বনভূমি থাকার দরকার। কিন্তু বাংলাদেশে এত বনভূমি নাই। হ্যাঁ, গুড গুড। আপনাদের অ্যান্সারটা অনেক পরে আসে, তো তাই আমি দেখতে পাচ্ছি না। অনেক পরে আপনারা অ্যান্সার করেন। মোস্তাফিজুর রহমান, সুব্রত দাস, তারপরে সাফরিন, অনেকে অ্যান্সার পরে করেছেন মনে হয়, নাকি আমার এখানে নেট স্লো, অথবা আপনাদের এখানে নেট স্লো। তো এখন দেখেন এই যে বনভূমি থাকা উচিত 25 ভাগ, আর বাংলাদেশে কত ভাগ রয়েছে এটা আপনার কাছে জানতে চাচ্ছে। বাংলাদেশে রয়েছে 17 ভাগ। তার মানে 17% মোট ভূমির 17% হলো বাংলাদেশে বনভূমি রয়েছে। ঠিক আছে, তাহলে বাংলাদেশে বনভূমির পরিমাণ কত? 17 ভাগ। 17 ভাগ হলো বাংলাদেশে বনভূমির পরিমাণ। বাংলাদেশে কোন অঞ্চলে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? বাংলাদেশে বনভূমি সবচেয়ে বেশি, বাংলাদেশে বনভূমি সবচেয়ে বেশি যেখানে রয়েছে, বাংলাদেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে যে অঞ্চলে, সেটা হচ্ছে পার্বত্য অঞ্চল। পার্বত্য অঞ্চলে। আর যদি বলা হতো যে কোন বিভাগে, তাহলে বিভাগ অনুযায়ী যদি বলা হতো, তাহলে হচ্ছে সেটা খুলনা হবে। এই খুলনাতে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। আর যদি বলা হতো জেলা হিসেবে বা জেলা অনুযায়ী কোথায় বনভূমি রয়েছে বেশি, তাহলে সেটা হবে বাগেরহাট। অর্থাৎ এই বাগেরহাটে বনভূমির পরিমাণ অনেক অনেক গুণ বেশি।
আর যদি বলা হতো বনভূমি নেই কোন বিভাগে, তাহলে মনে রাখতে হবে বনভূমি নেই, সেটা হলো রাজশাহী বিভাগে। এই যে রাজশাহী বিভাগ, এখানে কি নাই? বনভূমি নাই। ভাইয়া সরি, একটু কমেন্ট করেন, আমি বুঝতে পারছি না। আমি কমেন্ট করব? আমি কমেন্ট করে লাভ কি বলেন? আচ্ছা, সবচেয়ে কম বনভূমি রয়েছে রাজশাহীতে, এই তো। তাহলে বনভূমি থেকে একটা প্রশ্ন যেহেতু আসে, এই জন্য ভালো করে শিখে নিন। হ্যাঁ, ভালো করে শিখে নিতে হবে। বলেন তো কোন বৃক্ষ সবচেয়ে লম্বা হয়, মানে অনেক উঁচু বৃক্ষের নাম কি? হ্যাঁ, বইলাম নাম শুনেছেন না? এই সেই বইলাম বৃক্ষ, সবচেয়ে উঁচু বৃক্ষ। সবচেয়ে উঁচু বৃক্ষ যেটি, সেটা হচ্ছে বইলাম বৃক্ষ, অনেক উঁচু। তো আপনারা এই বনভূমির অংশ থেকে অনেকগুলো প্রশ্ন পাবেন, সেজন্য ভালো করে শিখে নিন। আচ্ছা, তারপরে দেখি কি আছে। বলছে ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলা এসেছিল কারা? কারা ইউরোপীয়দের মধ্যে প্রথম বাংলা এসেছিল? সবাই ইংরেজ দিয়ে দিবে, অথচ ইংরেজরা কিন্তু বাংলায় প্রথম আসেনি। বণিক মানে বাণিজ্যিক, যারা যারা বাণিজ্য করার উদ্দেশ্যে আমার বাংলাদেশে এসেছিল। তাহলে কি ফরাসি নাকি ওলন্দাজ নাকি পর্তুগিজরা? হ্যাঁ বলছেন? বইলাম বইলাম বইলাম। ওকে, ঝরাপাতা, শামীম, শান্তা, ঋতু, আহসান, তৈয়বা, ঋতু আক্তার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা দেখলাম ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলা এসেছিল যারা, তারা হচ্ছে পর্তুগিজরা। ঠিক আছে, পর্তুগিজরা ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম এসেছিল। তাহলে ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা বাংলায় আসেন কত সালে? ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা বাংলায় আসেন কত সালে? 1516 সালে। মনে রাখবেন, 1516 সালে। 1516 সালে এই পর্তুগিজরা আসেন। পর্তুগিজরা মূলত আসছিলেন চট্টগ্রামে। তারা আসছিলেন, এসে বললেন যে আমরা ব্যবসা করব। পরে চট্টগ্রামের নাম তাদের নাম অনুযায়ী রাখলো পোর্ট্রু গ্রান্ডে। পোর্ট্রু গ্রান্ডে, এই যে পোর্ট্রু গ্রান্ডে, এটা হচ্ছে চট্টগ্রামের সাবেক নাম। পরে এই পর্তুগিজরা ডাকাতি শুরু করে। এই কারণে তাদের যে ডাকাত, এই ডাকাত দলকে কি বলা হতো? হারমাদ। ঠিক আছে, হারমাদ বলা হতো পর্তুগিজ ডাকাতদেরকে। আবার আরেকটা ডাকাত ছিল, তাদেরকে বলা হতো মগ, মিয়ানমারের। তাহলে দুইটা ডাকাতের নাম আমরা শুনি, একটা হচ্ছে হারমাদ এবং মগ, যারা হচ্ছে মূলত জলে ডাকাতি করত। তাদের হাত থেকে বাঁচার জন্য ঢাকা গেট নির্মাণ করা হয়। এই যে ঢাকা গেট নির্মাণ, অর্থাৎ ঢাকার শহর রক্ষা করার জন্য ডাকাতের হাত থেকে যে গেট নির্মিত হয়, সেটা হচ্ছে ঢাকা গেট। মীর জুমলার কর্তৃক গেটটি নির্মিত হয়েছে। পরবর্তীতে চট্টগ্রামে যেহেতু পর্তুগিজরা এসে ত্রাস সৃষ্টি করলো, তাই পর্তুগিজদেরকে শায়েস্তা করার জন্য আসলেন কে? শায়েস্তা খান। এসে পর্তুগিজদেরকে এই চট্টগ্রাম থেকে বের করে দেন এবং চট্টগ্রামের নাম দেন ইসলামাবাদ। ইসলামাবাদ। আপনাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে যে চট্টগ্রামের প্রাচীন নাম কি? পোর্ট্রু গ্রান্ডে অথবা ইসলামাবাদ। পোর্ট্রু গ্রান্ডে বা ইসলামাবাদ। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা? পোর্ট্রু গ্রান্ডে বা ইসলামাবাদ, এটাই হচ্ছে চট্টগ্রামের প্রাচীন নাম।
চট্টগ্রামের প্রাচীন নাম পট্টু গ্রান্ডে বা ইসলামাবাদ। ওকে লিখে দেন যদি হয়। পট্টু গ্রান্ডে বা ইসলামাবাদ, ঠিক আছে, গুড। তারপরে হচ্ছে বাংলায় সর্বশেষ ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ কারা এসেছিল? তাহলে মনে রাখবেন, ইউরোপীয়দের মধ্যে বাংলায় সর্বশেষ আগমন কারা করেছিল? তারা হচ্ছে ফরাসিরা। তাইলে ইউরোপীয় বণিকদের মধ্যেই বাংলায় সর্বশেষ আগমন করেছে ফরাসিরা, কিন্তু শাসন করার জন্য প্রথম। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম শাসন করার জন্য কারা এসেছিল? ফরাসিরা। তারা আসছে দেশ দখল করতে। আর ওই যে ইংরেজরা আসছিল 1600 সালে এসে তারা একটা কোম্পানি বানায়, যেটার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করা হলো। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম শুরু হয় 1616 সালে। এই 1616 সালে কার্যক্রম চালু। তাহলে কার্যক্রম চালু হয়েছিল 1616 সালে। এটা হচ্ছে বাংলায় 1616, কিন্তু ভারতবর্ষে 1608-এ শুরু হয়েছিল। তো এগুলা মোস্ট ইম্পর্টেন্ট এবং কি এগুলো রিলেটেড। এখান থেকে প্রশ্ন এসেছে এ পর্যন্ত, এই কারণে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, সর্বশেষ ফরাসিরা এসেছিলেন। জি, সামিক ইসলাম, সেতু সরকার, আহসান আহমেদ, সিনথি ইসলাম সুরভি, জাহাঙ্গীর মিতু নাকি জাকিয়া, তারপরে হচ্ছে অনেকে অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ। এবার আসেন পরের প্রশ্নটিতে আমরা যাই। আপনাদের একটা ঘোষণা দিয়ে যাই একটু, সেটা হচ্ছে আপনাদের অনুরোধের কারণে আমরা আমাদের যেই 19তম নিবন্ধনের ক্লাসটি, এটা আজ থেকে শুরু করছি, আজ রাত থেকে। এটা মূলত আপনাদের অনুরোধের কারণেই আজ থেকেই 19তম নিবন্ধনের সম্পূর্ণ নতুন ব্যাচ আমরা চালু করব এই পেজে। আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমাদের এখানে যুক্ত হলে আপনাকে 100টা ক্লাস দেওয়া হবে। এটা মূলত 19তম নিবন্ধন যারা করতে চান তাদের জন্য 100টা প্লাস ক্লাস হবে, 100টা পরীক্ষা নিব, সকল ক্লাসের উপরে আমরা রেকর্ড দিব আপনাকে, আর ক্লাসের পর আমরা ক্লাসের মধ্যে খাওয়াই দেব ইনশাল্লাহ। তো যারা যারা যুক্ত হবেন, ভর্তি হবেন, তারা আজকের মধ্যেই, কারণ সময় নাই কিন্তু। 19তম নিবন্ধনের নতুন ব্যাচ আজ রাত থেকে শুরু হবে। মূলত আজকে 1 নাম্বার লেকচার থেকে শুরু করব আমরা, সুতরাং সময় কিন্তু আর নাই। আপনি যদি শুরু করেন, ভর্তি হন, তাইলে আপনি আজ থেকে ভর্তি হবেন। 19তম নিবন্ধনের আগ পর্যন্ত আপনাকে আর ভর্তি হইতে হবে না। আমরা এই যে আয়োজন, এখানে কি কি পড়াবো? এখানে আমরা পড়াবো বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আরেকটা হচ্ছে ডেইলি সায়েন্স। এই 5টা বিষয় আমরা এখানে আপনাকে পড়াবো ইনশাল্লাহ। একবারে 5টা বিষয়ের আলাদা আলাদা টিচার। এটার জন্য আমরা 3000 টাকা নির্ধারণ করেছি। যেহেতু কষ্ট করে এই দুপুরে না ঘুমায়া ক্লাস করছেন, তা আপনাদেরকে একটা অফার দিয়েছি আমরা। সেটা হচ্ছে, আমি যতক্ষণ পর্যন্ত ক্লাসটা নিব, এর মধ্যে যদি আপনি ভর্তি হন তাহলে 1199 টাকা। আমি যখন ক্লাসটা কেটে দিব, ক্লাস থেকে বের হয়ে যাব, তখন আপনি ভর্তি হলে হবেন 3000 টাকা দিয়ে। আর এখন ভর্তি হলে 1199 টাকা। তো যারা ভর্তি হতে চান তারা এই যে নিচে দেওয়া নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করে দিবেন। আমরা একটা সিক্রেট গ্রুপে অ্যাড করব, ওখান থেকে আপনাকে ক্লাসের সকল লিংক দিয়ে দিবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে বিষয়। তো যারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান তারা একটু কুইজ হয়ে যাক, একটু বলেন যে ভর্তি হতে চাই এই বলে হচ্ছে আপনি কমেন্টে জানান। আর যারা যারা ভর্তি হবেন, টাকা পাঠাবেন হচ্ছে এই নাম্বারে 01767265758। এই নাম্বারটিতে আপনি যদি টাকা পাঠান, আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দেবে ইনশাল্লাহ। আর গ্রুপে অ্যাড করা মানে এই ক্লাসগুলো আর অন্য কেউ দেখতে পারবে না, শুধু আপনি ব্যতীত। আপনার কাছে রেকর্ড থাকবে, রেকর্ডের লিঙ্ক থাকবে, আপনি যতক্ষণ খুশি ততক্ষণ টেনে টেনে দেখতে পারবেন। ঠিক আছে? 19তম নিবন্ধন আপনার জীবনে একটি তাৎপর্যপূর্ণ নিবন্ধন, কারণ এই নিবন্ধনে প্রচুর পরিমাণ ভাই বোনকে উত্তীর্ণ করবে।
ঠিক আছে, নিবন্ধন পরীক্ষাটা এটা জাস্ট লাইক এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মতো। মানে সবাই যদি ভালো নাম্বার পায় সবাইকে কিন্তু নিয়ে নিবে, সার্টিফিকেট দিবে আপনাকে। ঠিক আছে, সার্টিফিকেট দিবে, অর্থাৎ এরা তো আর সরাসরি চাকরি দিচ্ছে না, এরা কিন্তু সার্টিফিকেট দিচ্ছে। তবে সামনে আরো সুখবর আসবে 19তম নিবন্ধনের আগে, কিন্তু এরপর থেকে আবার নিয়ম কারণ নতুন নতুন চলে আসবে, সেই জন্য লেট করেন না, ভর্তি হয়ে যান। আচ্ছা, এবার আসেন আমরা পরের প্রশ্নে যাই। যারা ভর্তি হতে চান তারা হচ্ছে এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন, আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। প্রয়োজনে একটা দুইটা প্রশ্নের অ্যান্সার না করলেও হবে। যে যারা যারা ভর্তি হতে চায় লিখেছেন, তারা হলো এই যে নাম্বারটি আছে, এই নাম্বারে আপনি 1199 টাকা পাঠিয়ে দেন আর এই প্রশ্নের অ্যান্সারটা করেন। যারা ভর্তি হন নাই তারা হচ্ছে ভর্তি হয়ে নেন, আর যারা ভর্তি হয়ে গেছেন অলরেডি তারা অ্যান্সার করেন। মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি কোন দেশে? কানাডা, জাপান, নরওয়ে, সুইডেন। এই চারটার মধ্যে কোন দেশের মানুষজন সবচেয়ে বেশি দিন বাঁচে? কোন দেশের মানুষ সবচেয়ে বেশি দিন বাঁচে? কোন দেশের মানুষ সবচেয়ে বেশি দিন বাঁচে? কানাডা, জাপান। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, জি ভাই আমি টাকা পাঠিয়েছি, প্লে হয় না। আপনার ক্লাস 1 মাস পর আর প্লে হয় না। জি, 1 মাস পরে আর ক্লাস থাকবে না, তবে রেকর্ড ক্লাসগুলো থাকবে। যারা আমাদের বেসে ভর্তি হবেন তাদেরকে অ্যাক্সেস দেয়া আছে 1 মাস কেন, 1 বছর কেন, আপনি 1 যুগ পরেও আমার ক্লাস দেখতে পারবেন। কিন্তু কিন্তু ফেসবুকে যে আমরা লাইভ ক্লাস নিচ্ছি, এই যে ক্লাসটা, এটা কেটে যাবে 1 মাস পরে, এটা মেটা কেটে দেয়। তাহলে যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছেন, জাপান লিখেছেন, তাদেরটা সঠিক হয়েছে, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি যে দেশটা সেটা হলো জাপান। হ্যাঁ, আচ্ছা, যারা টাকা পাঠিয়েছেন সেন্ড মানি লিখবেন। হ্যাঁ, সেন্ড মানি ডান, সেন্ড মানি ডান, এই সেন্ড মানি ডান লিখে দেন, তাহলে আপনাকে গ্রুপে অ্যাড করব, নাইলে কি অ্যাড করব নাকি? টাকা পাঠিয়েছেন, স্ক্রিনশট দেন না, সেন্ড মানি ডান লিখেন না, তাহলে আপনাকে কেমনে আমি অ্যাড করব বলেন তো? টাকা পাঠিয়েছেন ভালো কথা, অবশ্যই এখানে লিখে দেন, এই যে কমেন্টে লিখে দেন সেন্ড মানি ডান। আর এই যে নাম্বার, এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে আপনি হচ্ছে গিয়ে টাকা পাঠিয়ে এই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন অথবা কল দেন। টাকা পাঠিয়ে কল দেন যে ভাইয়া আমি লাস্ট নাম্বার এত, আমি টাকা পাঠিয়েছি, আমাকে গ্রুপে অ্যাড করেন, বাস আপনার কাজ শেষ, ফোন দিয়ে দিবেন। তো এই প্রশ্নের অ্যান্সার আমরা জানলাম, গড় আয়ু সবচেয়ে বেশি যে দেশটার সেটা হচ্ছে জাপানের। কিন্তু তারপরেও আত্মহত্যার হার এই 4টা দেশের মধ্যে বেশি কোন দেশে? আত্মহত্যার হার বেশি, আত্মহত্যার হার বেশি যে দেশটাতে সেটা হচ্ছে জাপান। জাপানে কোনো কিছুর অভাব নাই, না টাকা পয়সা না সুখ, যেমনে খুশি মানুষ তেমনি চলতে পারে। ওই দেশে প্রায় 58% মানুষ কোনো ধর্মই পালন করে না, তার মানে তাদের কোনো কাজে নেই। তারপরেও কেন সুইসাইডাল রেন্ট এত বেশি কেন তাদের দেশে? কারণ বেশি সুখ তাদের সয় না। এই তো গত 31শে জানুয়ারি আমার একটা স্টুডেন্ট আত্মহত্যা করেছে। ঠিক আছে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে, অনন্য গাঙ্গুলি, আমার খুবই স্নেহের একজন স্টুডেন্ট ছিল। কি এমন এক ব্যথা তার ভিতরে, সেই ব্যথা তাকে মেরেই ফেললো। কিন্তু তাকে যখনই দেখতাম খুব হাস্য উজ্জ্বল চেহারা, চমৎকার কথাবার্তা ছিল, হ্যাঁ, ভাইয়া ব্যতীত কোনো কথাই বলতো না, জগন্নাথ হলে ছিল। কিন্তু দেখা গেল যে তার বাড়ি তো ঝিনাইদহে, মানে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাহলে বুঝেন, মানে বেশি সুখ বা আপনি যেটা মনে করতেছেন এটা সুখ, ঠিক আছে, আরেকজনের কাছে এটা কিছুই না। ঠিক আছে, তো এই জন্য অল্পতেই তৃপ্ত থাকতে হয়। অনেকে চিন্তা করে আল্লাহ আমার বিসিএস হয় না, আমি নিবন্ধন আমি দিব না, এভাবে গরম হয়ে যাওয়া যাবে না। লাইফ মানে হচ্ছে কুল থাকতে হবে আপনাকে। যখনই গরম হয়ে যাবেন তখন লাইফ শেষ। রেসলিং খেলা দেখেছেন কখনো? রেসলিং, যে ব্যক্তি বেশি উত্তেজিত হয়ে যায় সে হাইরা যায়,
আর যে দেখবেন কুল শুধু মায়ের খায়, দেখবেন ওই যে রক, তারপর হচ্ছে র্যান্ডি, তারপর কি যেন জন সিনা, শুধু মায়ের খায়, শুধু মায়ের খায়, লাস্টে একবারে দেয়, দিয়ে আবার জিতে যায়। ঠিক আছে, উত্তেজিত হলে হবে না, আপনাকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। স্যার দেখতেও সেই ফার্স্ট, ইয়েস। তারপর আসেন আমরা পরের প্রশ্নে আসি। হ্যাঁ, ভর্তি হতে চাই, জি ভর্তি হতে চাইলে এই যে এই নাম্বারে টাকা পাঠিয়ে দিন ভাইয়া, এই নাম্বারে মাত্র 1199 টাকা, লাইভ কেটে গেলে 3000 টাকা। তা আপনার কাছে যদি টাকা বেশি থাকে তাহলে এখন শুধু ক্লাস করেন, আমার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আপনি 3000 টাকা পাঠিয়ে দিন। আর যদি মনে করেন যে ভাই আমি ছাত্র মানুষ, টাকা পয়সা আমার খুব কম, আমি এখনো বেকার মানুষ, আমার কাছে টাকা পয়সা কম আছে, তাইলে হচ্ছে ওই অফারটা নেন, আপনি ওই টাকায় আপনি ভর্তি হয়ে যান এখন। আচ্ছা, জাপানের পার্লামেন্টের নাম কি? আরেকটা বিষয় একটু বলি, যারা শুধু ইংলিশ পড়তে চান, অনলি ইংলিশ, যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো অ্যাডমিশনে জন্য আপনি যদি শুধু ইংলিশ পড়তে চান তাইলে আপনার জন্য 1500 টাকা, কিন্তু এখন 1500 নয়, এই অফারে হচ্ছে 750 টাকা। সেম নাম্বারে পাঠিয়ে দিবেন, লিখে দিবেন যে অনলি ইংলিশ, তাহলে আপনাকে আমরা অ্যাড করে ফেলবো। তো এই প্রশ্নের অ্যান্সার কারা দিয়েছেন, কে কে দিয়েছেন? জি ভাইয়া, সেনমানি ডান লিখেছেন যারা, অসুবিধা নেই, আপনাকে অ্যাড করা হয়ে গেছে, দেখেন চেক করেন, আপনাকে অ্যাড করেছি। দেখেন জাপানের পার্লামেন্টের নাম কি? আচ্ছা, যাদেরকে অ্যাড করেছে তারা লিখবেন যে আলহামদুলিল্লাহ আমাকে অ্যাড করা হয়েছে, এটা লিখে দেন তো, যা আলহামদুলিল্লাহ আমাকে অ্যাড করা হয়েছে। জাপানের পার্লামেন্টের নাম কি? নেসেট, ডায়েট, কোকেটিং নাকি মিরামি? তাহলে মনে রাখবেন এটা কোকেটিং না, মূলত হচ্ছে ফোকেটিং, কিন্তু জাপানের পার্লামেন্টের নাম কিন্তু এই ডায়েট। যারা ডায়েট দিয়েছেন তাদেরটাই হয়েছে। তাহলে এখন দেখেন এই যে নেসেট, এটা কোন দেশের পার্লামেন্ট? এটা হচ্ছে ইসরায়েলের। এই যে ইসরায়েল, ওই দেশের পার্লামেন্টের নাম হলো নেসেট। ইসরায়েলের পার্লামেন্টের নাম কি? নেসেট। আর আর জাপানের পার্লামেন্টের নাম হলো ডায়েট। জাপানের পার্লামেন্টের নাম কি বলেন? ডায়েট। গুড। আর জাপান, আচ্ছা তাহলে এটা কি ডান? ডান। এই পার্লামেন্ট থেকে মনে রাখবেন দেশ, রাজধানী, মুদ্রা, ভাষা, পার্লামেন্ট, এই কয়েকটা টপিক থেকে প্রশ্ন আসে বেশি। দেশ, তারপর হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, বিভিন্ন দেশের মুদ্রা, তারপর হচ্ছে ভাষা, সংস্কৃতি, এই কয়েকটা টপিক লিখলাম না, এখান থেকে আপনি প্রশ্ন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 100%, অর্থাৎ এখান থেকে আপনি প্রশ্ন একটা পাবেনই, একটা দুইটা তিনটেও পাইতে পারেন, এখান থেকে। ক্লিয়ার না? হ্যাঁ, ক্লিয়ার লিখে দিবেন। হ্যাঁ, ক্লিয়ার কিনা এটা ক্লিয়ার লিখে দিবেন। আচ্ছা, তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে পরের প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্নটা কি আছে? এখানে বলা আছে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে কেনা? এটা আপনারা পারবেন। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের কাছ থেকে ক্রয় করা হয়েছে? যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে ক্রয় করেছেন কোন রাজ্যটি? হ্যাঁ, এটা আপনারা পারেন না? যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে এই যে লুইসিয়ানা রাজ্যটি ক্রয় করেছে, আর রাশিয়ার কাছ থেকে ক্রয় করেছে আলাস্কা। রাশিয়ার কাছ থেকে ক্রয় করা হয়েছে আলাস্কা, যেটা হলো যুক্তরাষ্ট্রের আয়তনের সবচেয়ে বড় রাজ্য। যুক্তরাষ্ট্রের আয়তনে সবচেয়ে বড় রাজ্য যেটা, সেটা হচ্ছে আলাস্কা। আর এই যে লুইসিয়ানা রাজ্যটি, এটা হচ্ছে 1803 সালে নেপোলিয়নের কাছ থেকে ক্রয় করা হয়েছিল। 1803 সালে নেপোলিয়নের কাছ থেকে।
আলাস্কা ক্রয় করা হয় কত সালে? আপনারা জানেন কি না? আলাস্কা ক্রয় করা হয়েছিল 1867 সালে। তাহলে আলাস্কা রাশিয়ার কাছ থেকে 1867 সালে ক্রয় করেছিল। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার টাকা পাঠিয়েছে, আমাকে অ্যাড করেননি। আচ্ছা, যাদেরকে অ্যাড করেছি, এ তো অনেককে অ্যাড করেছি, অনেকে লিখেছেন। যাদেরকে অ্যাড করা হয় নাই তারা দ্রুত এখানে পেমেন্ট ডান লিখেন। আর যারা যারা এখনো ভর্তি হন নাই, ঠিক আছে, শুধু ক্লাসে করছেন, তারা 1199 টাকা এই নাম্বারে পাঠিয়ে দেন দ্রুত। তাইলে আমরা 19তম নিবন্ধনে আপনাকে অ্যাড করে ফেলবো। যুক্তরাষ্ট্রের রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করা হয়েছে। আলাস্কা কি বলেন তো? আয়তনে সবচেয়ে বড় রাজ্য। আয়তনে সবচেয়ে বড় রাজ্য ইউএস এর কোনটা? সেটা হচ্ছে আলাস্কা। আর যদি বলা হতো জনসংখ্যায়, তাহলে মনে রাখতে হবে জনসংখ্যায় সবচেয়ে বড় রাজ্য কোনটি? সেটা হবে ক্যালিফোর্নিয়া। এই যে ক্যালিফোর্নিয়া রাজ্যটি, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাজ্য জনসংখ্যার দিক থেকে। ক্লিয়ার? আচ্ছা, আমরা বুঝতে পারলাম যে আপনারা সঠিক অ্যান্সারটা দিয়েছেন। ক্যালিফোর্নিয়া হচ্ছে অনেক উষ্ণ একটি জেলা, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে গরম পড়ে। যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে সবচেয়ে বেশি গরম? সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়া হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গরম পড়ে, ঠিক আছে। আর সবচেয়ে বেশি শীতল স্থান সেটা হচ্ছে রাশিয়ার হেমারফাস্টে। আচ্ছা, আমি আবার একটু স্মরণ করে দিচ্ছি, 19তম নিবন্ধনের নতুন ব্যাচের ক্লাস আজ রাত থেকে শুরু। নতুন ব্যাচ আজ রাত থেকে শুরু হবে। যারা যুক্ত হতে চান দ্রুত যুক্ত হয়ে নেন। এই নাম্বারে অফারে এখন ভর্তি নিচ্ছে আমরা 1199 টাকা। এটা শুধু লাইভ চলাকালীন সময়, আমি যতক্ষণ ক্লাস নিচ্ছি। যারা ভর্তি হন নাই দ্রুত হয়ে যান। আর অবশ্যই এই টাকা আপনি সেন্ড মানি করবেন বিকাশ অথবা নগদ থেকে। বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করে দিবেন, ঠিক আছে। বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করে সেন্ড মানি ডান লিখবেন। তাহলে আসেন পরের প্রশ্নটা। আপনারা যারা ভর্তি হবেন, এই যে নাম্বার যেটা দেখিয়েছে এটাই একই নাম্বার, এই নাম্বারে টাকা পাঠিয়েন 19তম নিবন্ধনের জন্য। এটা হচ্ছে জেনারেল কোর্স, 19তম নিবন্ধনের জেনারেল ফুল কোর্স, একবার পরীক্ষা পর্যন্ত। আসেন, নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়? মাউরি নাকি ডাচ, তাতারু নাকি ওজি? বলেন, নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে কি বলা হয়? মাউরি নাকি ডাচ? আমরা ডাচ বলবো না, কারণ পর্তুগিজদেরকে কি বলা হয়? ডাচ। সরি, নেদারল্যান্ডের যারা, তাদেরকে ডাচ বলা হয়। এই যে নেদারল্যান্ডসের অধিবাসীদের কি বলা হয়? ডাচ বলা হয়। কিন্তু মাউরি বলা হয় নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে, তাই তো? এই তো মাউরি বলছেন আপনারা। সোনিয়া রহমান সঠিক বলেছেন, তারপর রাশেদ সঠিক বলেছেন। দেখি এখানে আর কারা কারা বলেছেন। আমাদের সাইফুল ইসলাম, তার শাহাদাত রাকিব, জেসমিন আক্তার, লোকমান হাকিম, অনেকে সঠিক অ্যান্সার বলেছেন। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা জানলাম নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে মাওরি বলা হয়। এরকম ভাবে আরো অনেক আছে, যেমন একটা আছে তাতার নামক। তাতার মূলত একটা জায়গার নাম। তাতার কি কোনো জনগোষ্ঠীর নাম কিনা? তাতাররা কোথায় বসবাস করে?
আপনারা কি জানেন কিনা? যদি জানেন কমেন্টে জানান তো। হ্যাঁ, তাতাররা মূলত হচ্ছে রাশিয়া এবং ইউরোপে বসবাস করে। এই তাতারও এরা হচ্ছে রাশিয়ার তাতাররা মূলত হচ্ছে রাশিয়ার। তাহলে পরের প্রশ্ন আরো আসে, যেমন জুলু কুলু কোন দেশে বসবাস করে? জুলু আর একটা হচ্ছে কুলু, এরা হচ্ছে সাউথ আফ্রিকার বা দক্ষিণ আফ্রিকায় বসবাস এই উপজাতিদের। আবার যদি বলা হতো রেড ইন্ডিয়া এরা কোথায় বসবাস করে? এরা হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা আর হচ্ছে গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ডে বসবাস করে যারা, তারা হচ্ছে রেড ইন্ডিয়ান। আর যদি বলা হতো রেড আর্মি হচ্ছে জাপানের বিদ্রোহী গ্রুপ। জাপানের যারা বিদ্রোহী গ্রুপ তাদেরকে কি বলা হয়? রেড আর্মি। তারপরে এই যে এরকম বিভিন্ন প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে দেখা যায়, এগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে। দেখেন এটা হয়েছে কিনা। আচ্ছা, তাহলে তারপরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্নে কি আছে? বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা 9 কোনটি? বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা 9 কোনটি? আইবিআরডি, আইডি, আইএফসি, আইএমএফ আর এটা হচ্ছে আইএফসি। তা আমরা জানি বিশ্ব ব্যাংকের 5টি মূল অঙ্গ সংস্থা রয়েছে। কি কি? প্রথম যেটা সেটা হচ্ছে আইবিআরডি, আরেকটা হচ্ছে আইডিএ, আরেকটা হচ্ছে আইএফসি, আরেকটা হচ্ছে মিঘা, আরেকটা হলো ইকসিড। এই 5টাই মূলত বিশ্ব ব্যাংকের মূল সংস্থা। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডিসপিউট, আইডিএ হলো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, আইএফসি হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, মিঘা মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, আর ইকসিড হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট। এই 5টাই মূলত বিশ্ব ব্যাংকের মূল সংস্থা। ঠিক আছে, বিশ্ব ব্যাংকের মূল সংস্থা হচ্ছে এই 5টি। এখন আপনার পরীক্ষাতে যদি আসে নিচের কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা নয়, এই যে 9 দেখেন আছে, তাহলে এখানে আইবিআরডি আছে, তার মানে আইবিআরডি হবে না। তারপরে এখানে আইডিএ আছে, এখানে আইডিএ আছে, তা হবে না। এখানে আইএফসি আছে, আইএফসি এখানেও আছে, আর মিগাতে এখানে উল্লেখ নাই, এক্সিডও নাই। ব্যতিক্রম আমরা দেখি কোনটা? আইএমএফ। তার মানে আইএমএফ হচ্ছে বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা নয়। আইএমএফ কিনা বিশ্ব ব্যাংকের মূল সংস্থা নয়। তবে কেউ যদি, একটু মনে রাখতে হবে, কেউ যদি বিশ্ব ব্যাংকের সদস্য হতে চায়, তাহলে তাকে আইএমএফ এর সদস্য হয়ে নিতে হয়। মনে রাখতে হবে আইএমএফ এর সদস্য হওয়া ব্যতীত, আইএমএফ এর সদস্য হওয়া ব্যতীত কোন দেশ বা সংস্থা, আইএমএফ এর সদস্য হবে তো কোন দেশ বা সংস্থা ওয়ার্ল্ড ব্যাংক এর সদস্য হতে পারে না। এই আইএমএফ হচ্ছে এরকম একটা সংস্থা। আইএমএফ এর সদস্য হওয়া ব্যতীত কোন দেশ বা সংস্থা ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য হতে পারে না। তার মানে আগে আইএমএফ এর সদস্য, তারপরে হলো আপনার বিশ্ব ব্যাংকের সদস্য।
আগে আইএমএফ এর সদস্য, তারপরে বিশ্ব ব্যাংকের সদস্য হতে হয়। অথচ এই যে দুইটা ব্যাংক, এই দুইটা ব্যাংক 1944 সালে ব্রিটন উড নামক একটা সম্মেলন হয়েছিল। ব্রিটন উড সম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে। এটা মূলত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। উদ্দেশ্য ছিল ইউরোপ থেকে এই যে অর্থনৈতিক মন্দা, এটাকে দূর করে দিবেন। এই জন্য মূলত ব্রিটন উড সম্মেলনের মাধ্যমে আইএমএফ এবং ডব্লিউবি এর অনুমোদন করানো হয়। তো এই যে বিষয়গুলো, যে ভাই ভর্তি কি শেষ? না, ভর্তি শেষ না, ভর্তি চলছে। এই যে এই নাম্বারে আমরা 1199 টাকা দিয়ে ভর্তি নিচ্ছি, আর এই ভর্তিটা চলবে আমি লাইভ চলাকালীন সময় পর্যন্ত 1199 টাকায়। এরপরে ভর্তি হলে 3000 লাগবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তারপরে কি আছে বলেন? এই যে এই প্রশ্নের অ্যান্সার আপনারা করবেন, এই প্রশ্নের অ্যান্সার আপনারা করবেন। হ্যাঁ, আমি নাম্বারটা আবারও একটু মার্ক করে দিলাম, কারণ অনেকে ভুল করে ফেলে। 01767265758 265758 এই নাম্বার, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে ফেলবেন। আচ্ছা, দুধে থাকে কোন অ্যাসিড? ফলিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড নাকি সাইট্রিক অ্যাসিড? দুধে কোন ধরনের অ্যাসিডের পরিমাণ সবচেয়ে বেশি? সি 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 অনেকে বলছেন সি সি। শেয়ারডান, শেয়ারডান, থ্যাংক ইউ সো মাচ। আইএমএফ এম রহমান, রেজওয়ান আলী, থ্যাংক ইউ সো মাচ। গুড। তার মানে হচ্ছে কোনটা? ল্যাকটিক অ্যাসিড। তাহলে দুধ এর মধ্যে এই ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। আর দুধ হচ্ছে সুষম খাবার, অর্থাৎ এর মধ্যে খাবারের যে যে উপাদানগুলো আছে, তোমার এই সবগুলো বিষয় আছে হচ্ছে দুধের মধ্যে। দেখেন, এটা যদি হয়ে থাকে লিখবেন ডান। গুড গুড গুড, অনেকের অ্যান্সার হয়েছে। ওকে, তাহলে পরের প্রশ্ন আমি আবারও বলে দিচ্ছি। আমাদের এখানে যে যে বিষয়গুলো পড়ানো হবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, তারপর হচ্ছে ডেইলি সায়েন্স, এই প্রত্যেকটা বিষয়ের উপরে টোটাল 100টার উপরে আমরা ক্লাস দিব। হ্যাঁ, 100টা পরীক্ষাও নিব। এই ক্লাসগুলো পেতে আপনি হচ্ছে নিচে দেওয়া নাম্বার 1199 টাকা যদি এই মুহূর্তে পাঠান, আমরা গ্রুপে অ্যাড করে দিচ্ছি। আর ক্লাসটি শুরু হচ্ছে আজকের মধ্যে। 19তম নিবন্ধনের নতুন ব্যাচ আজ রাত থেকে শুরু হবে। আপনারা যারা 19তম নিবন্ধনে ভর্তি হতে চান, আজকের মধ্যে ভর্তি হয়ে যান। আমি লাইভ চলাকালীন সময় যদি ভর্তি হন, তাহলে ডিসকাউন্ট আছে মাত্র 1199 টাকা। আচ্ছা, এবার আসেন এই প্রশ্নের উত্তর। 1 মেগাবাইট ড্যাশ কত কিলোবাইট? এই প্রশ্নটাও আপনার সপ্তম নিবন্ধন পরীক্ষাতে এসেছে। 1 মেগাবাইট, 1 মেগাবাইট কত কিলোবাইট? 1512, 1026 নাকি 1064? সরি, 1024। কোনটা হবে সঠিক অ্যান্সার? দেখি অ্যান্সার করেন তো, কোনটা হবে সঠিক? 1000 নাকি 512, 1026 নাকি 1024? সঠিক অ্যান্সার হলো যেটা, সেটা হচ্ছে, এটা মুখস্থ রাখবেন, মুখস্থের বিষয় 1024। তাইলে যদি প্রশ্ন আসে 1 মেগাবাইট কত কিলোবাইটের সমান, তখন উত্তর হবে 1024 মেগাবাইটের সমান। 1024 মেগাবাইটের সমান। ডান ডান।
আচ্ছা, যদি এটা হয়ে থাকে পরের প্রশ্নে আমরা যাই। এখানে বলা আছে বর্তমানে বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি কয় মাস? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মাতৃত্বকালীন ছুটি কয় মাসের? একজন মা যদি সরকারি চাকরি করেন, সরকারিভাবে তাকে কত মাস ছুটি দিবেন? তাহলে বলেন তো। মাতৃত্বকালীন ছুটি বর্তমানে বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি কয় মাস? বর্তমানে বাংলাদেশে 6 মাস, 7 মাস, 5 মাস নাকি 3 মাস? আচ্ছা, অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছেন, আবার অনেকে ভুল দিচ্ছেন। কেমনে পারলেন আপনারা? আগে দেয়া হতো 4 মাস, তাই না? কিন্তু 2011 সালে 6 মাস করে দেয়, 6 মাস করে দেয়। ঠিক আছে, অর্থাৎ 2011 থেকে 2011 সাল থেকে 6 মাস, আর 2011 সালের পূর্বে অর্থাৎ এর পূর্বে 4 মাস করে দেওয়া হতো। 4 মাস ছিল, মায়েদের কত কষ্ট হতো আগে। আর এখন 6 মাস পর্যন্ত ছুটি পাচ্ছে একজন মা। জন্ম দেওয়ার 6 মাস পর্যন্ত একজন মা সরকারি সকল সুযোগ সুবিধা পাবেন, কিন্তু উনি কর্মস্থলে। তাহলে দেখবেন আপনাকে একটা লিঙ্ক দিচ্ছে, জাস্ট ক্লিক করেন, অ্যাড হয়ে যাবেন। ক্লিয়ার? ওকে, এবার আসেন পরের প্রশ্ন আমরা যাই। পরের প্রশ্নটি হচ্ছে, কবর নাটকটি রচয়িতা কে? কবর একটা কবিতার নাম, কবর আবার একটা নাটকের নাম। এই সেই কবর নাটক যেটা 1953 সালে কারাগারের মধ্যে মঞ্চায়িত হয়েছিল। কবর নাটকটি রচয়িতা জহির রায়হান? নো, জহির রায়হান কবর নাটক রচনা করেননি। তাহলে কি মনির চৌধুরী, নাকি কাজী নজরুল, নাকি জসিমউদ্দিন? জসিমউদ্দিন তো হবে না, কারণ জসিমউদ্দিন যেটা লিখেছেন ওইটার নাম হচ্ছে কবর কবিতা। ঠিক আছে, কবর কবিতা নামক এই কবিতাটা রচনা করেছিলেন যিনি, তিনি হচ্ছেন জসিমউদ্দিন। কিন্তু নাটক যেটা, সে নাটকটা রচনা করেছিলেন যিনি, তার নাম হলো মনির চৌধুরী। এই সেই মনির চৌধুরী যিনি কবর নাটকটা কারাগারের কয়েদিদের দ্বারা মঞ্চস্থ করেছিলেন। আর এটা মূলত ভাষা আন্দোলনের উপরে। এটা কি নিয়ে? ভাষা আন্দোলন নিয়ে। কবর নাটকের মধ্যে সবাই মারা যায়, পরে তাদেরকে দাফন করা হয়, আবার দেখা যাচ্ছে লাশ হাইটা চলে যায়। ঠিক আছে, এটা একটা মানে কাল্পনিক। তারা হচ্ছে আমাদের ভাইরা যখন শহীদ হয়েছিল, পাকিস্তান শাসক গোষ্ঠী নির্দেশনা ছিল যে লাশগুলোকে গুম করে ফেলো, যাতে গুম করতে না পারে। এই জন্য হচ্ছে মানে নাটকটা রচনা করেছেন। বা কাদেরকে কাদেরকে গুম করা হয়েছে আমরা তো জানি না, আরো কত মানুষ মারা গিয়েছে। তো এই হচ্ছে বিষয়, কবর নাটকটা রচয়িতা ছিল মুনির চৌধুরী। তারপরের প্রশ্ন আমি আবারও স্মরণ করে দিচ্ছি, আমাদের ভর্তি যারা হয়েছেন তাদের ক্লাস আজ রাত থেকে হবে। দেখেন আপনাকে যে গ্রুপে অ্যাড করেছে ওই গ্রুপেই আপনাকে নির্দেশনা দিয়েছি। আর যারা যারা ভর্তি হন নাই, আচ্ছা আমাদের এখানে ক্লাস করেন কিন্তু এখনো ভর্তি হন নাই, কিন্তু ভর্তি হতে চান, এরকম একটা লেখেন তো, ভর্তি হতে চাই। যদি এরকমও থাকেন ভর্তি হতে চাই, তারা কমেন্টে জানান। আমরা 19তম নিবন্ধনে আমরা দেখতে চাই যে কারা এখনো ভর্তি হন নাই, নাকি সবাই হয়ে গেছেন। যারা ভর্তি হন নাই, এই যে নাম্বারটা, এই নাম্বারে হলো আপনি 1199 টাকা পাঠাবেন। বলেন, এই যে আরেকটা টপিক, এপিকালচার বলতে কি বুঝায়? রেশম চাষ, নাকি মৌমাছি চাষ, নাকি মৎস্য চাষ, নাকি পাখি পালন বিদ্যা বা পাখি পালনকে?
এরকম টাইপের প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আসে। এই জন্য এগুলাকে স্টার চিহ্ন দিয়ে রাখতে হয়। হ্যাঁ, স্টার চিহ্ন দিয়ে রাখতে হয়, কারণ এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। এপিকালচার, হর্টিকালচার, পিসিকালচার, হ্যাঁ, তারপরে হচ্ছে এই তো এরকম অনেক প্রশ্ন আসে আমাদের পরীক্ষার মধ্যে। তাহলে এপিকালচার মানে হচ্ছে মৌমাছি পালন বিদ্যা। এই সেই মৌমাছি পালন বিদ্যাকে কি বলা হয়? এপিকালচার বলা হয়। মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় এপিকালচার। ক্লিয়ার না? তারপরের প্রশ্নটা দেখি। এখানে বলা আছে অন্ধদের জন্য লিখন রীতি উদ্ভাবন করেন কে? অন্ধরাও কিন্তু আজকে পড়তে পারে এবং লিখতে পারে। তাহলে এটা কে এটা মূলত আবিষ্কার করেছে? হেলেন কিলার? না, ব্রেইল নাকি এডিসন নাকি ডেভিড বোর? তাহলে যারা অন্ধ তাদের জন্য লিখন পদ্ধতি আবিষ্কার করেছেন যিনি, তার নাম হচ্ছে ব্রেইল। এই ব্রেইলের নাম অনুযায়ী লিখন পদ্ধতির নাম হচ্ছে ব্রেইলি স্টাইল। ঠিক আছে, ব্রেইলি স্টাইলে হচ্ছে তারা লেখেন তার নাম অনুযায়ী। উনি লিখন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এরকম অনেক প্রশ্ন দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে আসে। যেমন এখন আসতে পারে যে কিন্ডার গার্ডেন, এটা হচ্ছে কোন শব্দ? কিন্ডার গার্ডেন কোন দেশে সর্বপ্রথম চালু করা হয়েছিল? আসতে পারে না? শিক্ষার সাথে সম্পর্কিত অনেক কিছু পরীক্ষাতে আসে, এই জন্য এগুলো গুরুত্ব দিয়ে পড়তে হয়। তারপরে আসেন আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? আমি ইংলিশে ভর্তি চাই, মানে ভর্তি হতে চান, তাই তো? ইংলিশে, শুধু ইংলিশ? আচ্ছা, শুধু ইংলিশে যদি ভর্তি হতে চান তাইলে আমি লাইভ চলাকালীন সময় 750 টাকা, লাইভ কেটে গেলে 1500 টাকা। ঠিক আছে, এখন যেহেতু আমি ক্লাস নিচ্ছি, কষ্ট করে ক্লাস করতেছেন, তাই আপনাদেরকে একটা অফার দিয়েছি 750 টাকা। এটা হচ্ছে শুধু ইংলিশ, যে কোনো চাকরির জন্য, বিসিএস, নিবন্ধন, প্রাইমারি প্রধান শিক্ষক, 10 থেকে 20তম গ্রেডের চাকরি, যে কোনো চাকরির জন্য শুধু 750 টাকা ইংলিশের জন্য। আর শুধু নিবন্ধনের জন্য, যে ভাই আমি শুধু নিবন্ধন জেনারেলটা করতে চাই, তাহলে এই নাম্বারে 1100 কত টাকা? 99 টাকা পাঠাবেন। তাইলে দেখি আপনারা কারা কারা অ্যান্সার করেছেন। নূর মোহাম্মদ, নাসরিন আক্তার, তারপরে অ্যান্সার করেছেন কে? আচ্ছা, তারপরে সুব্রত জ্যাট, চীনের পর যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে জাকির রাশিদ মিতু, শাহাদাত রাকিব, তাহেরা, শান্তা রহমান, নুসরাত ফারিয়া, খাদিজাতুত তেহরা, তারপর হচ্ছে গাজী সারামণি অ্যান্সার করেছেন। স্যার এই সমানে পরিবর্তন হয়, আমেরিকা আর চায় না। জি ঠিক বলছেন, ওদের হাতে তো সব ক্ষমতা, তারা পরিবর্তন করবে না, কে করবে? তাহলে বিশ্বে কার্বন ডাই অক্সাইডে নিঃসরণের শীর্ষ দেশ যেটি, সেটা হলো যুক্তরাষ্ট্র। এটা পরিবর্তন হয়, একবার যায় আমেরিকার কাছে, আবার যায় চায়নার কাছে, আমেরিকার কাছে আবার চায়নার কাছে যায়। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ যেটি, সেটা হলো যুক্তরাষ্ট্র। এটি হচ্ছে সত্য। ক্লিয়ার? গুড। এবার আসেন পরের প্রশ্নে আমরা যাই। দেখেন পরের প্রশ্নে কি আছে। 2010 বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ 2010 সালে? তাহলে এটা এই প্রশ্নটা না পড়লে হবে, কারণ সর্বশেষ যেই বিশ্বকাপ হয়েছিল কত সালে? 2022 না? 2022 হয়েছিল। তার মানে এই বছর কিন্তু আরেকটা আছে, 2026 আরেকটা বিশ্বকাপ আছে। এখন দেখা যাক এই 2026 সালে কে বিশ্বকাপ নেয়। আমার মনে হচ্ছে বাংলাদেশ নিতে পারে। তাহলে 2010 সালে বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয় কোন দেশ? যারা একটু মুরব্বী টাইপের স্টুডেন্ট তারাই বলতে পারবে, তারা খেলাটা দেখেছে, অথবা যারা সাধারণ জ্ঞান পড়েছেন তারা হয়তো পারবেন। কে কে অ্যান্সার করেছেন? নাসরিন আক্তার নাকি শানজালা, তারপরে হচ্ছে ইমরান হাসান ইমরান, যুক্তরাষ্ট্র ইসরাত হাসান, ওহিনিশি, তারপর হচ্ছে শাকেরা লিপি, ইসরাত জাহান, রুবেল
অনেকে অনেকে অ্যান্সার করেছেন না? তারপর আলম আলম, রোজি শিকদার, মিম আপু। আচ্ছা, তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে স্পেন। স্পেন নিয়েছিল 2010 সালে, মনে আছে কিনা দেখেন আপনাদের। আর 2006 সালে সম্ভবত ইতালি নিয়েছিল। আবার অনেক আগে তো, ছোটবেলাতে এই খেলাটা দেখেছিলাম। ইতালি একবার নিয়েছিল, ইতালির পরে নিয়েছিল স্পেন। স্পেনের জিদান না ফ্রান্সের জিদান, ওই যে মাথা দিয়ে হেড দিয়েছিল না, একবার মাথা দিয়ে মারছে। যার গালি দিবি, গালি দিলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, লাগ হাতে বল, তো গালি দিবি কেন? এই জন্য জিদানও গালি সহ্য করতে পারে নাই, মারছে এইভাবে এক হেড। কোন দেশে জানি খেলোয়াড়টা, আমি ভুলে গেলাম, স্পেন না জানি ফ্রান্সের জিদান। 2010 সালে আমরা পেলাম স্পেন। এবার আসেন 2010 সালে শান্তিতে নোবেল পুরস্কার। এখন আর 2010 সাল পড়তে হবে না, এবার দেখবেন 2025, আরটা দেখবেন 2026। তার মানে পুরস্কার এবং খেলাধুলা, এই খেলাধুলা আর কোত্থেকে আসে? পুরস্কার। খেলাধুলা এবং পুরস্কার, এই দুইটা টপিক থেকে আপনার প্রশ্ন একটা আসবেই। অথচ আমরা দেখলাম সপ্তম নিবন্ধনে আপনার প্রশ্ন দুইটা জায়গা থেকে আসছে। তাহলে সঠিক অ্যান্সার কে বলছেন? স্পেন, স্পেন, ফ্রান্স, ফ্রান্স, ফ্রান্স। হ্যাঁ, ফ্রান্সের জিদান। থ্যাংক ইউ। এই যে আমাদের কামাল উদ্দিন ভাই সঠিক বলেছেন। বাংলাদেশ খেলে না? ও আচ্ছা, বাংলাদেশ বাছাই পর্ব থেকেই বাদ। আমি তো ভাবছিলাম যে বাংলাদেশ সাপোর্ট করব, বিশ্বকাপ ক্রিকেটে তারা হচ্ছে সেরা খেলবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম 2010 সালে শান্তিতে নোবেল পেয়েছিল লিউ জিয়াওবো। লিউ জিয়াওবো উনি। আর 2025-এ শান্তিতে নোবেল পেয়েছে মাচাদো। ঠিক আছে, মাচাদো উনি হচ্ছে ভেনেজুয়েলার। মাচাদো, এই সেই মাচাদো, উনি মূলত আর্জেন্টিনার। তিনি কি পেয়েছেন? এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তার আগের বছর ইরানের পেয়েছিলেন। এইভাবে হচ্ছে দেখা যায় ঘুরে ফিরে ওই যে আমেরিকা ইসরায়েল ঘেঁষা যেই লেখকরা বা সাহিত্যিকরা তারাই শুধু পায়। তারপরে কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে? কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে? দেখে অ্যান্সার করেন তো। কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে? মারিয়া করিনা মাচাদো। তাহলে কোন দেশের মুদ্রায়? আচ্ছা, যারা টাকা পাঠিয়েছেন তারা সেন্ড মানি লিখেন নাই কেন? সেন্ড মানি ডান লিখেন, সেন্ড মানি ডান। এই যে সেন্ড মানি ডান লিখবেন, সেন্ড মানি ডান লিখে দিবেন। হ্যাঁ, কারণ এখন আর অল্প সময় আছে বাকি। আমি ক্লাসটা কেটে দিলে আপনাকে 3,000 টাকা দিতে হবে। আমার এখন ডিসকাউন্ট চলছে আপনাদের জন্য। আর আজ রাত যেহেতু আমরা 19তম নিবন্ধনে ক্লাস শুরু করছি, তার মানে ধারাবাহিকভাবে চলতে থাকবে। এতদিন পর্যন্ত আমাদের ক্লাসটা শুরু হয়নি। আমরা গত 25 জানুয়ারিতে চালু করার কথা ছিল, কিন্তু আপনাদের যে প্রাইমারি ভাইবা, এই জন্য আপনারা রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আমরা এখন ক্লাসে মনোযোগ দিতে পারবো না, আমরা অথচ ভর্তি হয়েছি, একটু পিছিয়ে দেওয়া যায় না? তাই আমরা এক সপ্তাহ পিছিয়ে দিয়েছি। তার মানে আজ থেকে আপনাদের ক্লাস শুরু হবে, এটার পিছানো কোনো চান্স নাই। যেহেতু আজ রাত থেকে আপনাদের 19তম নিবন্ধনের নতুন ব্যাচের 1 নাম্বার ক্লাস, 1 নাম্বার লেকচার, যেহেতু সুতরাং আপনাকে মানে একটা মোমেন্ট চুপ থাকার বা একটা মোমেন্ট অপচয় করা ঠিক হবে না। আচ্ছা, তাহলে কারা অ্যান্সার করেছেন? অ্যান্সার করা হয়েছে, তাই তো। কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানী? কানাডা। কানাডা যারা দিয়েছেন, কানাডা, কানাডা যারা দিয়েছে তাদেরটা সঠিক হয়েছে। কানাডা যারা দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে। ডান ডান ডান।
আসেন আরেকটা প্রশ্নে আসি আমরা। এখানে বলা হয়েছে বাংলাদেশের সাথে একমাত্র বন্দি বিনিময় চুক্তি আছে কোন দেশের? ভারত, পাকিস্তান, মায়ানমার নাকি ভুটান? অ্যান্সার করেন। আর যারা এখনো ভর্তি হন নাই, আমাদের এখানে ক্লাস করতেছেন, তারা একটু আহ দ্রুতই ভর্তি হয়ে যান। ঠিক আছে, 1199 টাকার মাধ্যমে আপনি নিজেকে তৈরি করছেন। নিজেকে তৈরি করা মানে পরবর্তীতে আপনি আবার এই জ্ঞান দিয়ে আপনি আরেকজনকে সমৃদ্ধ করতে পারবেন, পড়াইতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, 1199 টাকা মানে এই না যে সব শেষ করে ফেলতেছেন, কিন্তু যা শিখবেন এটা সারা জীবনের সম্পদ। আর এই সম্পদের মালিক কে? এই সম্পদের সম্পূর্ণ মালিক হচ্ছেন আপনি। এই সম্পদের সম্পূর্ণ মালিক হচ্ছেন আপনি। আপনার স্কিল কেউ নিয়ে যেতে পারবে না। তাহলে দেখেন, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ভারত। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি হয়েছে। ঠিক আছে, বন্দি বিনিময় চুক্তি হচ্ছে কার সাথে? ভারতের সাথে। ঠিক আছে, ভারতের সাথে কি হয়েছে? বন্দি বিনিময় চুক্তি হয়েছে। তারপরে আমরা দেখি আরেকটা প্রশ্ন। 2010 সালের জাতীয় শিক্ষা নীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত? ষষ্ঠ, অষ্টম, অষ্টম থেকে দশম? দেখে এটা অ্যান্সার করেন। জি ভাই, আমার কিছু কম আছে টাকা, দ্রুত পাঠিয়ে দেন। যাদের টাকা কম আছে, এই 2, 4, 5 টাকা, 10 টাকা, 20 টাকা কম আছে, পাঠান। এটা বলতে হবে না, হ্যাঁ? এখন আপনার যদি 50 টাকা কম থাকে, 1199 টাকা থেকে পাঠান। যান, মাফ করে দিলাম। কিন্তু আমি থাকাকালীন, আমি আর সর্বোচ্চ 10 মিনিট আছি, এই 10 মিনিটের মধ্যে যদি হন, তাইলে আপনাকে আমি 1199 বা তার চেয়ে 10-20 টাকা কমে আমি ভর্তি করে দিচ্ছি। কিন্তু এরপরে যদি আপনি আবার বলেন, তাহলে কিন্তু কাজ সম্ভব না, সেখানে আপনার 3000 টাকা দিতে হচ্ছে। তাহলে 2010 সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত? ষষ্ঠ থেকে অষ্টম, নাকি অষ্টম থেকে দশম, নাকি নবম থেকে দশম, নাকি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত? এটা মানে এটা কিন্তু আসলে ব্যাকডেট প্রশ্ন না, এটা এবারও আসতে পারে। এটা সঠিক অ্যান্সার নবম থেকে দ্বাদশ। আর মনে রাখবেন, বর্তমানে এই শিক্ষা পদ্ধতিটা কি হবে? পরিবর্তন হবে। পরিবর্তন, যেমন জেডিসি অথবা জেএসসি চালু করেছিল, বর্তমানে কিন্তু জেডিসি আর জেএসসি নাই, এটা এটা চেঞ্জ করে দিয়েছে। চালু হয়েছে কি? বৃত্তি। এই যে বৃত্তি পরীক্ষা অলরেডি চালু, বৃত্তি চালু করা হয়েছে, 5-এর বৃত্তি, 8-এর বৃত্তি। হ্যাঁ, এগুলা আগে ছোটবেলা আমরা দিয়েছিলাম। এই পরীক্ষাগুলা বাদ দিয়ে জেএসসি, জেডিসি এরকম একটা সিস্টেম চালু করেছে, যেটা মানুষ ভালোভাবে নেয়নি। শিক্ষা পদ্ধতিটা কলাপস করেছে বাংলাদেশে, এই কারণে আবার পূর্বের শিক্ষানীতিতে ফিরে যাচ্ছে। তারপরে আসেন, পঞ্চম আদমশুমারির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে? ঢাকা, কুমিল্লা? এখানে পঞ্চম আদমশুমারির কথা বলেছে, এটা আসবে না। আপনার আসবে কোনটা জানেন? ষষ্ঠ আদমশুমারি। এই যে ষষ্ঠ আদমশুমারি বা জনশুমারির অনুযায়ী বৃদ্ধির হার সবচেয়ে কম যেখানে, ওই আগে যেখানে ছিল এখনো কম সেখানে। তা আপনারা অ্যান্সার করে ফেলেন। জি ভাই, কোন কোন সাবজেক্ট পড়াবো? আচ্ছা, আমরা যেই সাবজেক্টগুলো পড়াবো সেটা হচ্ছে এখানে বাংলা বেসিক থেকে পড়াবো, ইংলিশও বেসিক থেকে পড়াবেন আমাদের সাইদুল স্যার, আর জিকেটা আমি নিজেই পড়াই। তারপর হচ্ছে ম্যাথ করান হচ্ছে আমাদের রবিন স্যার। তারপর হচ্ছে বাংলা আমাদের দেলোয়ার ভাই পড়ান। আর আছে আপনার ডেইলি সায়েন্স। এই যে 5টা সাবজেক্ট এখানে দেখেন আপনাকে আমরা পড়াচ্ছি এই ফি এর মধ্যে, 1199 টাকার মধ্যে। তা আপনারা, আমার মনে হচ্ছে যে একদিনও মিস করা উচিত না, কারণ যাদের টার্গেট হচ্ছে 19তম নিবন্ধন, যে ভাইয়া আমি বেকার, অভিশাপের মতো মনে হচ্ছে, ফ্যামিলিতে মুখ দেখাতে পারছেন না আপনি। ঠিক আছে, সবাইকে মূল্যায়ন করে দাওয়াত দেয় এই সেই, কিন্তু আপনি পাচ্ছেন না সেই সুযোগটা। এটা কারণ কি? আপনার পরিচয় নাই, এই কারণে। তো সেই জন্য আপনি যেহেতু অবহেলার পাত্র হয়ে যাচ্ছেন মানুষের কাছে, তো নিজেকে কি এভাবে অবহেলার মধ্যে সারা জীবন কাটিয়ে দিবেন? নো। নিজে একটু ঘুরে দাঁড়ান, একটু ঘুরে দাঁড়ান।
নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। আচ্ছা, তাইলে ষষ্ঠ আদমশুমারির মতে হচ্ছে বরিশাল, আর পঞ্চম আদমশুমারির মতেও বরিশাল। তাহলে পঞ্চম এবং ষষ্ঠ এই দুইটাই কি হবে? বরিশাল। সঠিক অ্যান্সার। মানে একবারে ক্লাসের খুব শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের জন্য আমি যে ঘোষণাটা দিয়েছি সেটা হচ্ছে, আমাদের এখানে 100টির উপরে ক্লাস পাবেন 19তম নিবন্ধনের জেনারেল ফুল কোর্সে। 100টি ক্লাস পাবেন, আর প্রতিটা ক্লাসের উপর আমরা পরীক্ষা নিচ্ছি, এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। অনেকে আছে রেকর্ড ক্লাস করতে অভ্যস্ত, কারণ আপনি চাকরি করেন। তাহলে আপনি যদি চাকরি করেন তাইলে আপনি ক্লাস করবেন কখন? লাইভে অনেকে ক্লাস করতে পারে না। সুতরাং এই ক্লাসগুলো একটু কিনেন, এই লাইভ ক্লাসগুলো অন্তত করেন। জীবনের সম্পদ। আপনি নিজে নিজে কখনো বড় হতে পারবেন না যদি না অন্যের সহায়তা থাকে। অন্যের সহায়তা নিয়ে, অন্যের হাত ধরেই কিন্তু আপনাকে সামনে যেতে হবে, বড় হতে হবে। নিজে নিজে আপনি যতই যেতে চাবেন, পড়ে যাবেন, পড়ে যাবেন। সেই জন্য নিজে সমৃদ্ধ হতে এখনই আপনি আমাদের জার্নিতে যুক্ত হন। তবে হ্যাঁ, আপনি যে আজকে যুক্ত হয়েছেন আমাদের ক্লাসে, আপনি ভালো জায়গায় চলে আসছেন, এতটুকু মাথায় রাখবেন, কনফিডেন্ট রাখেন। ইনশাল্লাহ আমাদের এখানে প্রত্যেকটা টিচার কোয়ালিফাইড, প্রত্যেকটা টিচার, আমি ব্যতীত আমাদের অন্যান্য যে টিচারগুলো আছে সবাই অত্যন্ত ভালো পড়ায়, একবার ধরে ধরে পড়ায়। ঠিক আছে, আজকের ক্লাসটা কইরেন। যারা ভর্তি হয়েছেন, কারা কারা ভর্তি হয়েছেন এখানে দেখি একটু কমেন্টে জানান তো, কমেন্টে জানান। তারা দেখবেন যে আজকের ক্লাসটা কত প্রাণবন্ত, কত ছন্দ দিয়ে একটার সাথে আরেকটা কি পরিমাণ কানেক্টেড, টপিক ধরে আপনাকে খাওয়াইয়ে দেওয়া হবে। ক্লাস করিয়ে দেখেন আপনি। ঠিক আছে, আপনি যদি মনে হয় আজকের ক্লাস করার পরে যে ভাইয়া ক্লাস ভালো লাগে না, আপনি জানাইন যে শিখতে পারি না, যে ভাইয়া কি পড়া, আমি আশা ভরসা নিয়ে ভর্তি হয়েছি, কিচ্ছু পারি না, দেখি আপনি জানান, দেখি সাহস থাকলে। হ্যাঁ, আপনি অনেক কিছু জানবেন, অনেক কিছু শিখবেন আমাদের এই ক্লাসগুলো থেকে, যেগুলো নিজে নিজে পারা যায় না। বই কিনে যদি সব নলেজ আপনার ব্রেনে ঢুকিয়ে ফেলতে পারতেন, মানুষ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মুক্ত মাদ্রাসায় যেত না। গুরু লাগে। এই জন্য আপনাকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, এটা খুবই উপকৃত হবেন। আর আরেকটা বিষয়, সামনে নির্বাচন আসতেছে, মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে আপনার, অথচ এই মনোযোগ আরো বেশি নষ্ট হবে যখন 19তম নিবন্ধন পরীক্ষা চলে আসবে। তখন দেখবেন যে আপনি নাম ভুলে যাচ্ছেন। পরীক্ষার হলে অনেক সময় নাম ভুলে যায় আমরা, এত প্রেসার পড়বে। সেই জন্য বেকারত্ব আর সামনে নিয়েন না, বেকারত্ব দিয়ে সামনে আর যায়েন না। আপনি এখন স্টপ হন, নিজেকে গুছান, চাকরিটা নেন। তারপরে আসেন, সার্কভুক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই? সার্কভুক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই? আমি ভর্তি হয়েছি স্যার আমি ভর্তি হয়ে যাবে। আজকের পর কি ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে, আজকের পরেও ভর্তি হওয়া যাবে। কিন্তু আজকের লেকচার কত জানেন? আজকের লেকচার হবে 1 নাম্বারটা, এই যে লেকচার নং 1। আজকে 1 নাম্বার লেকচারের উপরে আপনার পরীক্ষা ক্লাস হবে। ঠিক আছে, সুতরাং এই 1 নাম্বার লেকচার আপনি হচ্ছে পিছিয়ে গেলেন। আর প্রথম থেকে শুরু করার টেস্টে অন্যরকম, যে কোনো কিছু মধ্যখান থেকে আপনি ধরেন ক্লাস শুরু হয়ে গেছে, আপনি দেখেন, কল্পনা করেন তো ক্লাস 8-এ বা 9-এ কল্পনা করেন, ক্লাস শুরু হয়ে গেছে, স্যার অঙ্ক করাচ্ছে, হঠাৎ করে আপনি লেট করে যে হচ্ছে ক্লাসের রুমে ঢুকছেন, ঢুকে কিছু বুঝবেন? স্যারের দিকে তাকান, একবার এদিকে তাকান, ওদিকে তাকান, কিচ্ছু হয় না, মনোযোগে রাখতে পারবেন না। কিন্তু আপনি যদি ক্লাসের শুরু থেকে থাকতেন, ঠিক আছে, আপনি হয়তো অঙ্কে ভালো না, কিন্তু বুঝতেন, আপনি পয়েন্টটা ধরতে পারতেন। সেম অবস্থা, সূচনাটা খুব ইম্পর্টেন্ট, আর শেষটা আরো বেশি ইম্পর্টেন্ট। কারণ শেক্সপিয়ার বলেছিলেন, অল সোয়েল ডেট এন্ড সোয়েল, শেষ ভালো যার সব ভালো তার। ঠিক আছে, ভর্তি হলেই যে আপনি চান্স পেয়ে যাচ্ছেন ব্যাপারটা তা নয়। আমাদের এখান থেকে আপনাকে কিছু দিক নির্দেশনা দিব, এগুলো মানতে হবে। এগুলো মানলেই না পরে আপনি চান্স পাবেন। যদি সেই ইচ্ছা না থাকে যে না আমরা আসলে আপনার
কথা আমরা মানতে পারবো না ভাইয়া, তাহলে আপনার ভর্তি হওয়ার দরকার নেই। ঠিক আছে, আমাদের কথা শুনতে হবে, তাইলে আপনি ভর্তি হন। আমরা জোর করে আপনাকে পড়াইতে পারবো না যতক্ষণ না আপনি নিজেকে স্বাভাবিক করবেন, নিজেকে পরিবর্তন করতে চাইবেন। সার্কভুক্ত কোন দেশটির সাথে দূতাবাস নাই? নেপাল, বাংলাদেশ, ভুটান নাকি মালদ্বীপ? কোন দেশের সাথে? মালদ্বীপের সাথে বাংলাদেশের দূতাবাস নাই, যদিও এখন দূতাবাস স্থাপন করেছে। ঠিক আছে, বর্তমানে আছে, দূতাবাস স্থাপন করা হয়েছে এই মালদ্বীপের সাথে। এটা মুসলিম কান্ট্রি, তার সাথে বাংলাদেশের কি আছে? দূতাবাস আছে। তারপরে কি আছে দেখি, সপ্তম নিবন্ধন আসছে, থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি? আচ্ছা, এগুলো হচ্ছে একবার পুরানো, এই যে শান উষা। তাইলে আমি একবারে শেষ পর্যায়ে চলে আসছি আজকের আমার ক্লাসে। 19তম নিবন্ধনের নতুন ব্যাচের ক্লাস আজ রাত থেকে যেহেতু শুরু হচ্ছে, আপনাদেরকে আমি, যারা নতুন রয়েছেন ভর্তি হন নাই, তাদেরকে আমি আজকের ক্লাস থেকেই আহ্বান জানাচ্ছি, ভর্তি হয়ে যান। আমাদের এই 1 নং ক্লাসে আপনি জয়েন হয়ে আমাদের দিক নির্দেশনাগুলো নেন, ক্লাসগুলো করেন, রেকর্ড ক্লাসগুলো বারবার দেখেন। এই ক্লাস থেকে আপনি যা পাবেন, কারণ আমরা আমাদের দেখা যাচ্ছে 1 ঘন্টার ক্লাসের মধ্যে আপনাকে যতটুকু পড়াতে পারবো, যতটুকু শিখাতে পারবো, সেটা আপনি 1 সপ্তাহে পারবেন না। আমাদের 1 ঘন্টা আর আপনার 1 সপ্তাহ। ব্যাপারটা কি? আপনার কাছে এখন খারাপ লাগতে পারে যে ভাইয়া আপনি মনে হয় একটু বাড়াইয়া বলছেন। জি না, কারণ এই বিষয়টা আমার জানাশোনা। আমি গবেষণা করতে করতে সাধারণ জ্ঞানটা এমন একটা পর্যায়ে চলে আসছে, আমি 1 ঘন্টা পড়লে যতটুকু পারবো আপনি 1 সপ্তাহে সেটা মুখস্থ করে পারবেন না। কারণ আমার ধারণা, আমি হচ্ছে টেকনিক অ্যাপ্লাই করি। সুতরাং নিজে নিজে চেষ্টা করলেই যদি সবাই পারতো, তাইলে কিন্তু মানুষ একজন আরেকজনের উপর নির্ভরশীল হতো না। আর যেহেতু আপনি শিক্ষক হতে চাচ্ছেন, শিক্ষকের অ্যাক্টিভিটিস গুলো ক্লাসের মধ্যে কি হবে, কিভাবে রোল প্লে করবেন ক্লাসের মধ্যে। একটা স্টুডেন্টকে শুধু কি পড়ালেই হয়? আমি বহু স্টুডেন্ট দেখেছি ক্লাসের মধ্যে চমৎকার, রেজাল্ট অনেক ভালো, কিন্তু পড়াতে পারে না, একজনের সামনে ঠিক মতো কথা বলতে পারে না। তো এগুলো হচ্ছে আপনার সমস্যা। সুতরাং এই সমস্যা নিয়ে আপনি বসে থাকলে তো পারবেন না, আপনাকে শিখতে হবে, এমন প্ল্যাটফর্মে যেতে হবে, এমন স্যার বা ম্যাডামের সংস্পর্শ যেতে হবে যারা হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে অভিজ্ঞ, আপনাকে শিখাতে পারে। নাহলে তো আপনি পারবেন না ভাই। ঠিক আছে, ইচ্ছা করলে আপনি পড়াইতে পারবেন না যে মানে একবারে অস্বাভাবিক বিষয়টা এরকম না, পারবেন, চেষ্টা তো করতে হবে। ঠিক আছে, সুতরাং আপনারা যারা আমাদের লাইভে আছেন কিন্তু ভর্তি হন নাই এখন পর্যন্ত, তারা ভর্তি হয়ে যান। আমি লাইভ কেটে দিব একটু পরে, 10 মিনিট পরে আমি কেটে দিচ্ছি। যারা ভর্তি হবেন এই লাইভ চলাকালীন সময়, তারা হচ্ছে 1199 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। আর নাম্বার হচ্ছে, এই যে নাম্বারটা ভুল করেন না, 01767265758, এই নাম্বারে আপনি 1199 টাকা পাঠালেই হবে। আর যারা শুধু ইংরেজির বেসিক কোর্সে ভর্তি হতে চান, তাদের জন্য 1500 টাকা, কিন্তু লাইভ চলাকালীন সময় 1500 না, মাত্র 750 টাকা এই নাম্বারে আপনি পাঠাবেন। কেউ যদি রকেটে পাঠাতে চান তাও পারবেন, আর যদি বিকাশে অথবা নগদে পাঠান তাহলে হচ্ছে যে 58 লাস্টে এটা। আর এটা আবার হোয়াটসঅ্যাপ নাম্বারও, আপনি স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। ঠিক আছে, স্ক্রিনশটটা পাঠাবেন যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমাকে গ্রুপে অ্যাড করেন। ঠিক আছে, আপনার টাকা পাঠিয়েছেন কিন্তু গ্রুপে এখনো অ্যাড করা হয়নি, এরকম যদি থাকে তাইলে এখন কমেন্টে জানান, আমি এখনই অ্যাড করে দিব। আর যারা ভর্তি হন নাই, এখনই ভর্তি হয়ে যান। আর যদি ভর্তি না হওয়ার মতো সেই আপনার ব্যালেন্স না থাকে, তাহলে এটা ইয়ে করেন, আপনি মেসেজ পাঠান যে ভাই আমি ভর্তি হতে চাই, একটু পরে আমি দোকান থেকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমরা একটা নোট রাখবো, আপনাকে ভর্তি নিব, একই অফারে আপনাকে ভর্তি নিব, আমাদের একটা মেসেজ পাঠিয়ে দেন। যে অলরেডি আমাদের অনেক ভাই বোন টাকা পাঠিয়েছেন, 940 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 491 থেকে এসেছে, 333 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 940 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 491 থেকে এসেছে, তারপরে হচ্ছে 311 থেকে এসেছে, 210 থেকে এসেছে, তারপরে 5390 থেকে এসেছে, 260 থেকে এসেছে,
16366 থেকে এসেছে, 1066 থেকে এসেছে। থ্যাংক ইউ সো মাচ। অ্যাড করা হয়নি, শুধু ইংরেজি। আচ্ছা, যারা ইংরেজির জন্য পাঠিয়েছেন কিন্তু আপনাকে অ্যাড করা হয়নি, যে তোফাজ্জল ভাই, আপনি ওই যে 18 লাস্টে এই নাম্বারে একটা মেসেজ করেন, অথবা কল দেন যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমার লাস্ট ডিজিট এটা, আমাকে গ্রুপে অ্যাড করেন। তখন আপনাকে সিস্টেম বলে দিবে। ঠিক আছে, আপনাকে সিস্টেম বলে দিবে টাকা পাঠিয়েছেন, মানে আমাদের দায়িত্ব আপনাকে অ্যাড করা। তবে আপনি টাকা পাঠিয়ে আমাদেরকে তো একটু জানাতে হবে যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমার লাস্ট ডিজিট হচ্ছে এইটা। জাস্ট আপনার কাজ শেষ, তারপরে আপনাকে সিক্রেট গ্রুপে আমরা অ্যাড করে দিব। দ্রুত করতে হবে, হ্যাঁ দ্রুত করতে হবে নিজের কেরিয়ারের জন্য। মনে রাখবেন, আপনি তো ওই যে খাইতে বৈশা ধরেন 500-1000 টাকা নষ্ট করে ফেলেন। নষ্ট না, মূলত হচ্ছে এক বসাতে আপনি শেষ। কিন্তু আপনি এমন কিছু কেরিয়ার তৈরি করতে চাচ্ছেন যে কেরিয়ারটা সারা জীবন, এবং অন্যান্য যারা আছে আপনার আপনার হচ্ছে স্টুডেন্টদেরকে আপনি তৈরি করবেন। সুতরাং আপনি স্টুডেন্টদেরকে তৈরি করতে হলে যে স্কিল দরকার, আমাদের এখান থেকে কিন্তু সেই স্কিলটা আপনাকে দেওয়া হবে। যাচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, দ্রুত করতে হবে, হ্যাঁ দ্রুত করতে হবে। আপনারা যারা 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 যুক্ত হয়েছেন, আচ্ছা অন্তত মেসেজ পাঠিয়ে রাখেন, হ্যাঁ মেসেজ পাঠিয়ে রাখবেন অন্তত, যে স্যার আমি আমি টাকা পাঠাচ্ছি, এই মুহূর্তে আমার বিকাশ বা নগদে টাকা নেই। সমস্যা থাকতেই পারে, ঠিক আছে, যদি সমস্যা থাকে আপনি সমস্যাটা বলবেন, ঠিক আছে, কিন্তু টাকার জন্য আপনি পড়াশোনা করবেন না, টাকার জন্য আপনি আপনি কি বলে আপনার কেরিয়ার তৈরি করবেন না, এটা হতে পারে না। ঠিক আছে, আমি বলে থাকি যে আমার একটা স্টুডেন্ট কিছুদিন আগে যেমন সুইসাইড করেছে, অথচ সে ফার্স্ট হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছিল। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে চান্স না পেয়ে আত্মহত্যা করে, অথচ সেই বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়ে ছেলেটা কি করেছে, সুইসাইড করেছে। সুতরাং আসলে সফলতা যে কি জিনিস, মানে আমি আসলে এটা আগামাতা পাচ্ছি না, এক একজনের কাছে এক এক রকম। এই যেমন আপনি একটা নিবন্ধন পরীক্ষা শিক্ষক হওয়ার জন্য আপনার আপ্রাণ চেষ্টা, আবার কেউ দেখা যায় শিক্ষক হওয়ার পরে আরো উপরে যায়, আরো উপরে যেতে চায়। সুতরাং আপনার ইচ্ছার কোনো শেষ নেই, যেহেতু ইচ্ছার শেষ নেই, স্টেপটা শুরু তো করতে হবে, তাই না? আপনি হতাশ হয়ে বসে থাকলে, যদি মনে করেন যে আমি এখন যেখানে আছি বাস যথেষ্ট, এই যথেষ্ট যদি আপনি মনে করেন যথেষ্ট, তাইলে কিন্তু শেষ। ঠিক আছে, আপনি প্রাণপণ চেষ্টা করে যেতে হবে। যেমন নেপোলিয়নকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষ সফল হয় কিভাবে, তখন বলছিল পাগলা কুত্তা এমনি ভাবে দৌড় দিতে হবে আপনি, ঠিক আছে, সফলতার দিকে এরকম ভাবে দৌড় দিতে হবে, তাইলে যে আপনি সফলতাকে পাবেন। শেক্সপিয়ারকে একবার জিজ্ঞেস করেছিল যে মানুষ সফল হয় কিভাবে, শেক্সপিয়ার যে প্রশ্ন করেছে তাকে বলছে পানিতে নাইমে আসো। নদীতে তিনি গোসল করতেছিলেন, একবার ঠাইসা দোষে পানির নিচে, যখন এই মরে যাবে মরে যাবে, তখন তাকে উঠাইছে, উঠে একবার উপরে ফেলছে। তখন তো লোকজন অবাক হয়ে গেল যে ভালো একটা প্রশ্ন করেছে, আর আপনি কি না হয়েছিল যে আপনাকে প্রশ্ন করেছি আমি যে কিভাবে সফল হওয়া যায়, বলছে উত্তর কি পাও নাই, বলছে না আমি উত্তর পাই নাই। বলছে আমি যখন তোমাকে পানির নিচে চাপিয়ে ধরেছিলাম তখন কেমন লাগছিল তোমার কাছে, বলছে আমি তো মরে যাচ্ছিলাম। বলছে হ্যাঁ, সফল হতে হলে একবার এভাবে চেষ্টা করতে হবে, আমার হাত থেকে বাঁচার জন্য যেমন তুমি আপ্রাণ চেষ্টা করেছো, তেমনি ভাবে সফলতার জন্য তোমাকে এভাবে চেষ্টা করতে হবে, তাইলে তুমি সফল। সফলতা এত সহজ জিনিস না, আবার সফলতা এত কঠিনও নয়। তো যা হোক প্রিয় ভাই বোন, আমি লাইভটা কেটে দিব। আমি জাস্ট আপনাদেরকে আর 10 মিনিট সময় দিব, যারা ভর্তি হবেন এই 10 মিনিটের মধ্যে শেষ। ঠিক আছে, 10 মিনিট এই সময়ের মধ্যে আপনারা যারা ভর্তি হবেন তারাই শুধু 1199 টাকা দিয়ে আমাদের আজকের এই কোর্সটাতে ভর্তি হতে পারবেন। আর কোর্সের টাইম হচ্ছে আজকেই শেষ, মানে আজকেই হচ্ছে 1 নাম্বার লেকচার দিয়ে আমরা শুরু করব। সুতরাং শুরু থেকে আপনি শুরু করেন, জার্নিটা অনেক ভালো হবে ইনশাল্লাহ।